ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনস। সো তোমরা জানো যে WBCS এর আমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং আমাদেরকে একটা সিস্টেমেটিক্যালি তার জন্য আমাদের প্রিপারেশন স্টার্ট করা উচিত। সো আমরা আজকে যে টপিকটা ডিসকাস করব ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ইন্ডিয়ান মনসুন। আজকের ক্লাসে আমরা সিস্টেম্যাটিক্যালি হোয়াট ইজ ইন্ডিয়ান মনসুন ফুল অ্যানালাইসিস, দেন লাস্ট আমরা যদি প্রিভিয়াস ইয়ার 10 ইয়ার্স এর আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে ইন লাস্ট 10 ইয়ার্স হাউ মেনি কোশ্চেন্স হ্যাভ কাম, কতগুলো কোশ্চেন এসছে প্রিলিমসে এবং মেইনসে, ইন্ডিয়ান মনসুন থেকে কতগুলো কোশ্চেন এসছে সেটা আমরা অ্যানালাইসিস করব। দেন আমরা টোটাল ইন্ডিয়ান মনসুনের যে টোটাল টপিক আছে সেই টপিকটা আমরা সিস্টেম্যাটিক্যালি ডিসকাস করব। লাইক ইন্ডিয়ান মনসুন আমাদের কবে আসছে, মৌসুমী বায়ু ইন্ডিয়াতে কবে আসছে, দেন উইথড্রল কবে হচ্ছে, দেন হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস, মানে কি কি ব্রাঞ্চ রয়েছে ইন্ডিয়ান মনসুনের। নেক্সট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস, যে কি কি কারণে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে মনসুন উইন্ডসটা বা মৌসুমী বায়ুটা আমাদের কার্যকর হচ্ছে অ্যান্ড ম্যাক্সিমাম বৃষ্টিপাত হচ্ছে। নেক্সট আমরা ডিসকাস করব হোয়াট আর দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স অ্যান্ড হাউ টু ব্রেক ডাউন দিস কোয়েশ্চেন্স, মানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করব, তাদের থেকে যে কি সঠিক অ্যান্সারটা কি আছে সেটা আমরা জানার চেষ্টা করব। নেক্সট কিছু প্রেডিক্টেড কোশ্চেন্স দ্যাট ফর প্রিলিমস অ্যান্ড মেইনস। নেক্সট আমরা যে ধরনের কোশ্চেনগুলো প্রিপেয়ার করতে পারি যে আমাদের প্রিলিমস অ্যান্ড মেইনসে কি কি কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আমরা জানবো। সো আমরা যদি দেখি প্রিলিমসের পার্টে, তাহলে লাস্ট 2013 থেকে 2022 অব্দি এভরি ইয়ার কিন্তু মোরালেস কোশ্চেন এসছে 13, 14, 15, 16, 17, বাট লাস্ট 18, 19, 20 প্রিলিমসে সেরকম কোনো ইন্ডিয়ান মনসুন থেকে কোশ্চেন আসেনি, বাট 2021-এ কিন্তু আবার দুটো কোশ্চেন এসছে। ওকে, সো ওভার অ্যান্ড অল তুমি যদি প্রত্যেক ইয়ার এগুলো অ্যানালাইসিস করো তাহলে কিন্তু বুঝতে পারবে এভরি ইয়ার 1 or 2 কোশ্চেন কিন্তু প্রিলিমসে এসছে। অ্যান্ড যদি মেইনস পেপার আমরা অ্যানালাইসিস করি, দেন ইন্ডিয়ান মনসুন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ স্টার্টিং ফ্রম 2014 দ্য ট্রেন্ড ইজ আপওয়ার্ড। তার মানে কিন্তু এভরি ইয়ার কিন্তু কোশ্চেনের যে কোশ্চেন যে ট্রেন্ড আছে সেটা বাড়ছে। 2014-এ দুটো, 15-এ চারটে, 16-এ একটা, 17-এ পাঁচটে, 2018-তে 12টা, 7টা, 6টা, 6টা। তাহলে কিন্তু আগেকার দিনে বা 2000 অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ডিকেড বা 2014-এর থেকে কিন্তু রিসেন্টলি কোশ্চেনের কিন্তু ইন্টেন্সিটি বেড়েছে। সো ইন্ডিয়ান মনসুনটা কিন্তু আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি শুরুর থেকে শেষ অব্দি, লাইক কেন আসছে, কবে আমাদের রেইনফল স্টার্ট হচ্ছে, হোয়াট আর দ্য ব্রাঞ্চেস, কি কি ব্রাঞ্চ রয়েছে মনসুন রেইনফলের, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড যদি তুমি এই অ্যানালাইসিসটা করতে পারো বা আমরা যদি এই অ্যানালাইসিসটা ঠিকঠাকভাবে করতে পারি, দেন সিম্পলি উই ক্যান প্রেডিক্ট দ্যাট কি কি কোশ্চেন আমরা পড়বো অ্যান্ড কি করে অ্যান্সার সেখান থেকে আমরা খুঁজে বের করবো। বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়েন ইউ আর কনসিডারিং দ্য ক্লাইমেট, আমরা যখন ক্লাইমেট পড়ছি ইন্ডিয়ার, বিকজ দ্য টোটাল এগ্রিকালচারাল সিস্টেম ডিপেন্ডস অন ইন্ডিয়ান মনসুন। তোমরা ডিফারেন্ট ক্লাসে পড়ে এসছো বা তোমরা যখন এগ্রিকালচার পড়ছো তখন কিন্তু ওখানে বারবার করে মেনশন করা থাকে যে ইন্ডিয়ান এগ্রিকালচারাল সিস্টেম প্রাইমারিলি ডিপেন্ডস অন ইন্ডিয়ান মনসুন। বিকজ ইন্ডিয়ান এগ্রিকালচারে কি ধরনের প্রোডাকশন হবে, রাবি ক্রপ কেমন হবে, খারিফ ক্রপ কেমন হবে, মোস্টলি খারিফ ক্রপ কেমন হবে, তাদের প্রোডাকশনের ইন্টেন্সিটি কি থাকবে, সেটা টোটালটা ডিপেন্ড করছে আমাদের মনসুন রেইনফলের উপরে। যে বছর মনসুন রেইনফলের ইন্টেন্সিটি হাই থাকে সে বছর খারিফ প্রোডাকশন বেটার হয়, যে বছর মনসুন রেইনফলে ফ্রিকুয়েন্ট ব্রেকস আসে বা ইরেগুলারিটিস আসে সেই বছর কিন্তু খারিফের প্রোডাকশনটাও আপস অ্যান্ড ডাউনস হয়। সো এভরি ইয়ার মনসুন রেইনফলের উপর বেসিস করেই কিন্তু আমাদের এই এগ্রিকালচারাল প্রেডিকশন বা কোন ইয়ারে আমরা কি ধরনের এগ্রিকালচারাল প্যাটার্ন আমরা পেতে পারি বা প্রোডাকশন আমরা পেতে পারি সেটা ডিপেন্ড করছে। নেক্সট, এটা ছাড়াও কোন ইয়ারে আমাদের কি ধরনের ইরিগেশন দরকার হবে, বিকজ রেইনফল ইফ ইরেগুলার, যদি প্রত্যেক বছর রেইনফলে একটা কন্টিনিউয়াস ট্রেন্ড না থাকে, যদি রেইনফল একটা মাচ ব্রেকস থাকে, তাহলে কিন্তু আমাদের ইরিগেশনটা ইম্পর্টেন্ট ফর দি এগ্রিকালচার। ঠিক আছে, অ্যান্ড এটা গেল এগ্রিকালচার পারপাস। দেন অন দি আদার হ্যান্ড ইউ হ্যাভ দ্য প্রবাবল চান্সেস অফ ফ্লাড অ্যান্ড ড্রট। বিকজ আমরা যদি বন্যা এবং খরা দেখি, তাহলে কোনো বছর আসছে যে রেইনফল খুব কম হচ্ছে তার জন্য খরা আসছে, আবার কোনো বছর 100%-এর থেকে বেশি, মানে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য বন্যার প্রকোপ বাড়ছে। তাহলে এই রেইনফল অ্যানালাইসিস করে বা মনসুনের যে ট্রেন্ড অ্যানালাইসিস সেটা করে কিন্তু আমি আগাম প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও জানতে পারবো। এর জন্য টাইম টু টাইম ওয়েদার ফোরকাস্টের আমাদেরকে প্রভিশন করা আছে, দ্যাট ইন হুইচ ইয়ার দেয়ার উইল বি মোর চান্সেস অফ ফ্লাড অ্যান্ড কোন ইয়ারে বেটার চান্সেস অফ ড্রট। ওকে, সো
দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়ান মনসুন বা আমাদের কিন্তু এর জন্য ইন্ডিয়ান মনসুনের যে অ্যানালাইসিস বা ইন্ডিয়ান মনসুন যে জানা টপিক ওয়াইজ সেটা খুব ইম্পর্টেন্ট। নাও আমরা ডিটেল অ্যানালাইসিসে আসছি। তার আগে আমরা একটা এখানে ইন্ডিয়ান মনসুনের মেকানিজমটা বা অরিজিন অফ ইন্ডিয়ান মনসুনটা এক্সপ্লেন করা আছে, বাট আমরা তার আগে একটু জেনে নেব হোয়াট ইজ ইন্ডিয়ান মনসুন, হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ইন্ডিয়ান মনসুন। বিকজ আমরা যদি এই ডায়াগ্রামটা ফলো করি, দিস ইজ দ্য টোটাল মেইনল্যান্ড অফ ইন্ডিয়া, রাইট? দিস ইজ দ্য মেইনল্যান্ড অফ ইন্ডিয়া। এখানে দুটো অ্যারো করা আছে, দুটো অ্যারো করা আছে, ওয়ান ইজ ফ্রম দ্যাট সাইড, অ্যানাদার ওয়ান ইজ ফ্রম দিস সাইড, দুটো অ্যারো করা আছে। এই যে দুটো অ্যারো, এই দুটো অ্যারো কিন্তু ইন্ডিয়ান মনসুনের দুটো ব্রাঞ্চকে ইন্ডিকেট করছে। দ্যাট ইজ যে বে অফ বেঙ্গলের উপরে যে ব্রাঞ্চটা আছে, দ্যাট ইজ নোন অ্যাজ বিওবি ব্রাঞ্চ, মানে বঙ্গোপসাগরীয় শাখা। আমি যদি মনসুনটাকে দেখি, সেই মনসুনের কিন্তু একটা রয়েছে বঙ্গোপসাগরীয় শাখা, একটা রয়েছে অ্যারাবিয়ান সি, দ্যাট মিনস আরব সাগরীয় শাখা। তাহলে দুটো মনসুনের কিন্তু আমাদের যে ইন্ডিয়ার মেইনল্যান্ডের উপরে যে মনসুনটা আসছে বা মৌসুমী বায়ুর যে আগমন হচ্ছে, তার দুটো শাখা, একটা বে অফ বেঙ্গল থেকে আসছে, একটা অ্যারাবিয়ান সি থেকে আসছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার এই যে পয়েন্টেড নোস বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে পয়েন্টেড পার্ট, তার জন্যই কিন্তু এটা দুটো শাখায় বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, একটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, একটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। অ্যান্ড একটা জিনিস এখান থেকে খুব ইম্পর্টেন্ট, যে অ্যারাবিয়ান বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা এদিক দিয়ে এন্টার করছে, অ্যারাবিয়ান সি ব্রাঞ্চটা এদিক দিয়ে এন্টার করছে। সো ইফ ইউ ট্রাই টু অ্যানালাইজ দ্য ওভারঅল প্যাটার্ন, আমরা যদি একটা জেনারেলাইজড প্যাটার্ন দেখি, এটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, তাহলে ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন পার্ট আছে, এই ওয়েস্টার্ন পার্টে ম্যাক্সিমাম রেইনফল কোন ব্রাঞ্চের জন্য হয়? অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়ার যে মোস্ট অফ দ্য পার্ট রয়েছে, লাইক ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, এই এরিয়াটায় কিন্তু যে রেইনফলটা হয় সেটা ম্যাক্সিমাম হয় বে অফ বেঙ্গল ব্রাঞ্চের জন্য। নাও বে অফ বেঙ্গল ব্রাঞ্চের যে জেনারেল ট্রেন্ড আছে, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে এদিক দিয়ে এন্টার করছে, দেন ওটা টোটাল উত্তর ভারত ঘুরে এদিক দিয়ে চলে যাচ্ছে নর্থ ইন্ডিয়ার দিকে। সো দ্য জেনারেল রেইনফল অ্যামাউন্ট বা জেনারেল যে রেইনফলের ইন্টেন্সিটি রয়েছে, বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে, সেটা কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাতের প্রবণতা। নাও এটা যত ওয়েস্টার্ন ইন্ডিয়ার দিকে যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সেম ফর দি অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। দেখো, যে এরিয়াটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চে সে সর্বপ্রথম এফেক্ট করছে, এই এরিয়াটায়, সেখানে কিন্তু এই এরিয়াটায় কিন্তু রেইনফলের ইন্টেন্সিটি হাইয়েস্ট। নাও অ্যাট দ্য সেকেন্ড পার্ট, এই পার্টটায় কিন্তু গিয়ে রেইনফলের যে ইন্টেন্সিটি সেটা অনেকটা কমে যায়, তাই তো? তার মানে যে এরিয়াটায় এসে আমাদের অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ অ্যান্ড বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, বঙ্গোপসাগরীয় শাখা এবং আরব সাগরীয় শাখা, যে অঞ্চলটা এসে সর্বপ্রথম এন্ট্রি করছে বা যে অঞ্চল দিয়ে ভারতীয় উপমহাদেশের ভেতরে ঢুকছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বেশি। কারণ কি, বায়ুতে যে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে, সেটা যত বৃষ্টিপাত হবে জলীয় বাষ্পের পরিমাণ তত কমতে থাকবে। তার মানে আমরা যদি দেখি এখানে একটা ইনভার্স রিলেশন, রেইনফলের অ্যামাউন্ট যত বাড়ছে, ময়েশ্চারের অ্যামাউন্ট কিন্তু তত কমছে। তাহলে কি, যেখানে লাস্টে গিয়ে এই যে অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে এই জায়গাটা আমি সিম্পল একটা গ্রাফের মাধ্যমে যদি অ্যানালাইসিস করি, তাহলে স্টার্টিং পয়েন্টে রেইনফলের অ্যামাউন্ট খুব হাই, কিন্তু যখনই আমি এন্ডিং এ চলে যাব, ওকে, এন্ডিং এ চলে গেলে কিন্তু রেইনফলের অ্যামাউন্ট আমার কমে যাবে। ঠিক আছে? সো দেয়ার ইজ একটা ইনভার্স রিলেশনশিপ বা একটা অপোজিট, একটা বিপরীত মুখী কিন্তু একটা সম্পর্ক রয়েছে এই দুটো এরিয়ার মধ্যে। এর জন্য পূর্ব ভারতে রেইনফলের অ্যামাউন্ট অনেকটাই বেশি, অন দি আদার হ্যান্ড পশ্চিম ভারতে কিন্তু বা উত্তর ভারতে কিন্তু রেইনফলের অ্যামাউন্ট খুবই কম। নাও দেয়ার ইজ এ ইন্টারেস্টিং থিং। কেন আমি ইন্টারেস্টিং থিং বললাম? দেখো, ভারত একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে কি কারণ? তাহলে কারণটা কি, যে এই যে এই পার্টটা যে আছে, দ্যাট ইজ দ্য পার্ট,
এই পার্টটার মধ্যে রেইনফলের অ্যামাউন্ট কিন্তু সব থেকে লো দেখাচ্ছে, তাই না? তার মানে এই পার্টটায় মানে স্টার্টিং ফ্রম ওড়িশা টু তামিলনাড়ু, এই যে ইস্টার্ন কোস্টের যে এরিয়াটা আছে সেখানে কিন্তু রেইনফলের যে ইন্টেন্সিটি সেটা আমাদের লো রেইনফল দেখাচ্ছে। কেন? কারণটা আমরা এবার অ্যানালাইসিস করব। বিকজ দেখো, তুমি জেনারেল ট্রেন্ড আমরা অ্যানালাইসিস করলে বুঝবো অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ যেখানে ফার্স্ট এন্টার করছে রেইনফল ইজ হাইয়েস্ট, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ যেখানে এন্টার করছে রেইনফল অ্যামাউন্ট ইজ হাইয়েস্ট, বিকজ ইস্টার্ন ইন্ডিয়া মেঘালয় এখানেও রেইনফল ইন্টেন্সিটি ইজ ভেরি মাচ হাইয়েস্ট। বাট এই যে পার্টটা আছে ইস্টার্ন ইন্ডিয়া, এখানে কিন্তু রেইনফলের ইন্টেন্সিটি খুব কম দেখাচ্ছে এই পার্টটা। কেন এই পার্টটা রেইনফলের ইন্টেন্সিটি কম দেখাচ্ছে? কারণ তুমি যদি এখানে অ্যানালাইসিস করো, তো বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা যেখানে এসছে, অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ যখন সবার প্রথম আসে, এই পার্টটা কিন্তু আছে আমাদের ওয়েস্টার্ন ঘাটস, ঠিক আছে? স্টার্টিং ফ্রম দ্যাট রিজন এখান থেকে কিন্তু আমাদের ওয়েস্টার্ন ঘাটস আছে বা পশ্চিম ঘাট পর্বত, তাই তো? তো পশ্চিম ঘাট পর্বতের জন্য কি হয়, ফার্স্ট যখন এসে এটা পশ্চিম ঘাট পর্বতে হিট করে বা প্রথম যখন এসে পশ্চিম ঘাট পর্বতে আঘাত করে, মানে আমি ধরলাম এখানে পশ্চিম ঘাট পর্বত আছে, মনসুনের যে উইন্ড আছে সেটা এসে এখানে হিট করছে, তার মানে ম্যাক্সিমাম যে রেইনফলটা হবে ওটা কিন্তু পশ্চিম ঘাট পর্বতের এই ঢালে হবে, ঠিক আছে? এই ঢাল যেটাকে আমরা পর্বতের অনুপাত ঢাল বলি, যেখানে সর্বপ্রথম বৃষ্টিপাতটা হয়, তাহলে এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে। অন দি ইস্টার্ন ইন্ডিয়া যদি দেখি, তাহলে এখানে আমাদের আছে কি মেঘালয় প্লেটু। সো যে আমাদের রেইনফল উইন্ডটা আছে সেটা কিন্তু এটার যে প্রতিবার ঢাল সেখানে এসে ফার্স্ট রেইনফল করছে, তার মানে ইস্টার্ন ইন্ডিয়াতে এখানে মেঘালয় প্লেটু, এখানেও সেম হাই রেইনফল জোন, দেন এখানে ওয়েস্টার্ন ঘাটস আছে, এখানেও হাই রেইনফল জোন। বাট ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে এবার যদি দেখি আমি ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে বা ইন্ডিয়ার ইস্ট কোস্টের সঙ্গে আমাদের যে পূর্বঘাট পর্বত বা ইস্টার্ন ঘাটস যেটাকে আমরা বলি, সেটা কিন্তু ব্রেকেজে এখানে 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 অল্প অল্প করে আছে। তাহলে এই ইস্টার্ন ঘাটস যেটা আছে বা পূর্বঘাট পর্বত, সেটা কিন্তু বে অফ বেঙ্গল ব্রাঞ্চের সঙ্গে অলমোস্ট প্যারালাল, মানে ইস্টার্ন ঘাটসটা এখানে এরকম, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ যাচ্ছে এখান থেকে এরকম, তাহলে দুটো আছে প্যারালাল। এই দুটোর মধ্যে কিন্তু এরকম কোনো ওরোগ্রাফিক রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাতের চান্সেস হচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই এই পার্টটায় কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আসছে তখন বেশি রেইনফল এই পার্টটায়, মানে পূর্বঘাট পর্বতের এই সাইডটায় কিন্তু বেশি বৃষ্টিপাত হয় না। ওয়ারাস পুরো ভারতে রেইনফল হচ্ছে, তুমি ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়া, দেন ইস্টার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি, সব জায়গাটায় তুমি রেইনফল পাবে, বাট রেইনফল অ্যামাউন্ট উইল বি কম্পারেটিভলি লেস এই পার্টে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন। অন দি আদার হ্যান্ড যখন আমরা নর্থ ইস্ট মনসুন অ্যানালাইসিস করব, যে রিভার্সাল অফ মনসুন, যখন আমরা নর্থ ইস্ট মনসুন অ্যানালাইসিস করব তখন আমরা দেখব নর্থ ইস্ট মনসুনের সময় যে মনসুন উইন্ডটা এদিক থেকে আসে, যে মনসুন উইন্ডটা আমাদের এদিক থেকে আসে, সেটা কিন্তু ইন্ডিয়ার মেইনল্যান্ডের উপর দিয়ে আসছে, প্রবাহিত হওয়ার সময় এই পার্টটার মধ্যে ওটা সি সারফেসের উপর দিয়ে ট্রাভেল করছে। সি সারফেসের উপর দিয়ে ট্রাভেল করার সময় কি হয়, এই এরিয়াটার মধ্যে ও ময়েশ্চার কালেক্ট করে বা ও জলীয় বাষ্পগুলোকে কালেক্ট করে নেয়। দ্যাট ইজ ওয়াই তখন কিন্তু এই পার্টটার মধ্যে ডিউরিং দ্য নর্থ ইস্ট মনসুন এই পার্টটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রেইনফল হয়। ওকে, সো আমরা যখন অ্যানালাইসিস করব তাহলে কিন্তু আমরা একটা জেনারেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। when you are considering, তোমরা যখন কনসিডার করবে সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তখন ম্যাক্সিমাম যে রেইনফল ইট ইজ থ্রু আউট দ্য কান্ট্রি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সময় কিন্তু টোটাল কান্ট্রি জুড়েই আমরা রেইনফলটা দেখতে পাবো, whereas এই পার্টের মধ্যে যেটা রাজস্থান পার্ট আছে সেখানে একটু রেইনফলের অ্যামাউন্ট কম। বাট অন দি আদার হ্যান্ড নর্থ ইস্ট মনসুন যখন আসবে বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন আসবে, তখন কিন্তু আদার হ্যান্ডে আমরা এই পার্টটার মধ্যে রেইনফলের ইন্টেন্সিটি বেশি দেখতে পাবো। কেন? কারণ ওটা রিট্রিটিং মনসুন, এখান থেকে ও ময়েশ্চার কালেক্ট করে নিচ্ছে, যে মনসুন উইন্ড আছে ও কিন্তু এখান থেকে ময়েশ্চার কালেক্ট করে নিচ্ছে। সো উইথ দ্য রিভার্সাল অফ সিজনাল প্যাটার্ন, যখন আমাদের সাউথ ওয়েস্ট মনসুন থাকে, ঠিক আছে, তখন আমাদের রেইনফল ইন্ডিয়ান মেইনল্যান্ডের উপরে বেশি হয়। যখন নর্থ ইস্ট মনসুন থাকে, নর্থ ইস্ট মনসুন আর সাউথ ওয়েস্ট মনসুন, যখন নর্থ ইস্ট মনসুন থাকে তখন কিন্তু ইন্ডিয়ার
এই যে এই পার্টটা ইস্টার্ন কোস্টের যে পার্টটা আছে সেখানে রেইনফলের কোয়ান্টিটি ইজ কম্পারেটিভলি হাই, ওখানে কিন্তু রেইনফলের যে কোয়ান্টিটি সেটা হাই হয়। So that is the general branch or general pattern of the rainfall, monsoon rainfall. তাহলে মনসুন মৌসুমী বায়ুর যে দুটো ব্রাঞ্চ, একটা হলো অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, তার জন্য পশ্চিম ভারতটায় রেইনফল বেশি হয়, পশ্চিম ভারতে রেইনফল বেশি, অ্যান্ড বে অফ বেঙ্গলের ব্রাঞ্চের জন্য ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু রেইনফলের অ্যামাউন্ট কম্পারেটিভলি হাই, ইস্টার্ন অ্যান্ড নর্থার্ন ইন্ডিয়া। সো এটা হচ্ছে আমাদের মনসুন রেইনফলের জেনারেল প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি আমরা ফলো করতে পারি, যে এখানে এক ধরনের রেইনফল, সরি এখানে এক ধরনের রেইনফল অ্যান্ড এখানে এক ধরনের রেইনফল, রাইট? अभी हम लोग এখন আমরা দেখব এই যে আমাদের লাইনটা আছে আর ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামের মধ্যে অনেকগুলো লাইন দেওয়া আছে, দেখো রেড কালারের লাইন দেওয়া আছে। এই রেড লাইনের পাশে লেখা আছে 22 মে, 26 মে, 1 জুন, 5 জুন, 10 জুন, 15 জুন, 20 জুন, and 25, 30, 8 জুলাই, 5 জুলাই, 8 জুলাই, 5 জুলাই, 30 জুলাই, 25 জুলাই। সো এরকম সবগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে আমাদের ডেটস লেখা আছে। তো এই ডেটস গুলো কেন লেখা, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, যে কেন আমি এই ডায়াগ্রামটা করলাম বা কেন আমাদেরকে এই ডেটস গুলো জানা ইম্পর্টেন্ট। বিকজ তোমরা যখন পড়বে মৌসুমী বায়ু আসছে, তো যখন মৌসুমী বায়ুটা আসছে তার মানে টোটাল ইন্ডিয়ার উপরেও একবারে এন্টার করতে পারবে না, বা টোটাল ইন্ডিয়ার উপরে রেইনফল একবারে স্টার্ট হবে না। তার জন্য কিন্তু জেনারেল একটা প্যাটার্ন রয়েছে। জেনারেল প্যাটার্নটা কি, কোনো একটা এরিয়ায় রেইনফল ফার্স্ট স্টার্ট হবে, দেন ওটা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে পুরো টোটাল ইস্টার্ন ইন্ডিয়া বা টোটাল ইন্ডিয়ার উপরে সেটা কভার করবে। স্টার্টিং ফ্রম ইন্ডিয়ার যদি আমরা মেইনল্যান্ড দেখি, সো দিস ইজ দ্য জেনারেল আউটলাইন অর দিস ইজ দ্য জেনারেল ম্যাপ অফ ইন্ডিয়া। এটা ইন্ডিয়া জেনারেল ম্যাপ। তার সাথে কি রয়েছে, তার সাথে আমাদের দুটো আইল্যান্ডস রয়েছে, গ্রুপ অফ আইল্যান্ডস, লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর, দুটো আইল্যান্ড। তাহলে পরে তুমি যদি এখন দেখো এই পার্টটা, সবার ফার্স্ট ইন্ডিয়াতে, আমি কিন্তু বলছি না যে ইন্ডিয়ান মেইনল্যান্ড অর ইন্ডিয়ান আইল্যান্ডস, আমি সেরকম কিছু বলছি না, আমি বলছি ইন্ডিয়াতে কবে রেইনফল আসে, তো বা মনসুন উইন্ডস কবে এন্টার করে, প্রিসাইসলি সাউথ ওয়েস্ট মনসুন। এটা কিন্তু টোটালটাই সাউথ ওয়েস্ট মনসুনের জন্য, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য। আমরা এর পরের যে স্লাইডস গুলো আছে সেগুলোতে অ্যানালাইসিস করব যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেন তৈরি হচ্ছে, নর্থ ইস্ট মনসুন বায়ু আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু কেন তৈরি হচ্ছে, সেটা আমরা পরে অ্যানালাইসিস করব। তো ফার্স্ট আমাদের আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেটা ভারতে কবে এন্টার করছে বা ভারতে সেটার টাইম লাইন কখন, সেটা কখন ভারতে আসছে। তো আন্দামান নিকোবর আইল্যান্ডের উপরে যদি এই জায়গাটা তোমরা ফলো করো, তাহলে আন্দামান নিকোবর আইল্যান্ডের উপরে কিন্তু মনসুন কবে এন্টার করছে, 22 বা 22 মে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ভারতে প্রথম কবে আসছে, বিকজ আন্দামান ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়া। আন্দামান নিকোবর তো ভারতের একটা পার্ট। তাহলে আন্দামান নিকোবরে মনসুন উইন্ড চলে আসা মানে কিন্তু ভারতে মনসুন উইন্ড চলে আসলো। তবে ভারতীয় উপমহাদেশে, মানে যেটা আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি বা ইন্ডিয়ান পেনিনসুলা বলি, সেটার উপরে কিন্তু মনসুন উইন্ড 22 মে এন্টার করেনি। কবে করলো, 1 জুন। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে বা ইন্ডিয়ান যে আমাদের মেইনল্যান্ড আছে, ভারতীয় উপমহাদেশের বা ভারতীয় উপদ্বীপ যেটাকে আমরা বলছি, তার উপরে মনসুন উইন্ড কখন আসলো, 1 জুন। 1 জুন, সরি 1 জুন। ভারতীয় উপমহাদেশের উপরে বা ভারতীয় যে ভূমিভাগ তার উপরে ইন্ডিয়ান মনসুন কবে আসলো, 1 জুন। দেন ওটা এন্টার করে গেল 5 জুনে এখানে চলে আসলো, 10 জুনে আসলো ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলো। ওয়েস্ট বেঙ্গলে এই যে পার্টটা আছে যেটা আমাদের ডুয়ার্স পার্ট, ঠিক আছে, আলিপুরদুয়ার, জয়ন্তী, সেখানে কিন্তু দেখো, আমি জানি না এই জায়গাটা তোমরা ক্লিয়ার হচ্ছে কিনা, আমি ইরেজ করে একবার বড় করে দেখাচ্ছি। সরি,
ওকে, লেট ইট বি। এই পার্টটা আমরা যদি দেখি, এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেইনল্যান্ডের জায়গা, তাই তো? এই জায়গাটা আমি এগুলো সব ইরেজ করে দিচ্ছি, তাহলে আমার বলতে সুবিধা হবে। তো এইখানে যে বলেছে, সরি, এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জায়গা, এটাই। তো এই লাইন বরাবর আমি যদি দেখি, আমাদের যে ডুয়ার্স পার্ট আলিপুরদুয়ার জয়ন্তী, সেখানে কিন্তু 5th জুন মনসুন এন্টার করে যাচ্ছে প্রায়, এই জায়গাটা যদি তোমরা ফলো করো। বাট দক্ষিণবঙ্গে এন্টার করছে কবে? 10th জুন। সো তো অলমোস্ট আমি ধরতে পারি যে ভারতে যদি বলি যে ভারতে মনসুন কবে এন্টার করছে? 22 মে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে এন্টার করছে বা ভারতে প্রবেশ করছে 22 মে। ভারতীয় উপমহাদেশ বা ভারতের উপদ্বীপ সেখানে প্রবেশ করছে 1 জুন। পশ্চিমবঙ্গে প্রবেশ করছে 5th জুন টু 10th জুন, এর মাঝামাঝি। বিকজ তুমি যদি দেখো, সেটা কোনোবার আর্লি অনসেট হতে পারে, কোনোবার লেট অনসেট হতে পারে। তাহলে আমাদের 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে ভারতে কবে প্রবেশ করছে, ভারতীয় উপমহাদেশে কবে প্রবেশ করছে, অ্যান্ড পশ্চিমবঙ্গে কবে প্রবেশ করছে। কারণ পশ্চিমবঙ্গে কিন্তু দুটো ডেট আছে, যদি আমি নর্দার্ন সাইড দেখি তাহলে 5th জুন, যদি সাদার্ন সাইড দেখি 10th জুন। তার মানে অলমোস্ট ফর ইন্ডিয়া ইট ইজ বিটুইন 22 মে। ভারতের জন্য কবে এন্টার করছে? 22 মে। ইন্ডিয়ান পেনিনসুলা মানে ভারতের যে উপমহাদেশ, সেখানে কবে এন্টার করছে? 1st টু 5th জুন। অ্যান্ড পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গলে কবে মনসুন বায়ু প্রবেশ করছে? বিটুইন 5th টু 10th জুন। সো এই 3টে ডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এর উপরে বেসিস করে আমি বলতে পারবো যে ভারতে বা পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু আগে আসছে না পরে আসছে, মৌসুমী বায়ুর আগমন আগে হচ্ছে না পরে হচ্ছে। তার উপরে বেসিস করে কিন্তু রেইনফলের অ্যামাউন্ট কত হবে, বৃষ্টিপাতের পরিমাণ কতটা হবে, সেটাও নির্ভর করে। এটা আমার একটা বেসিক ফ্যাক্টর চলে গেল, যে এই বেসিক ফ্যাক্টর উপরে বেসিস করে কিন্তু আমরা অনসেট পেয়ে যাচ্ছি, যে অনসেটের 3টে ডেট, 2nd মে, 1st জুন, 5th টু 10th জুন, অ্যান্ড লাস্ট ডেট ইজ দ্য 8th জুলাই। তার মানে দেখো, স্টার্টিং ফ্রম 22 মে টু 8th জুলাই, এর মধ্যে মানে টোটাল জুলাই অ্যান্ড টোটাল জুন মাস ধরে কিন্তু আমার যে মনসুন উইন্ড সেটা টোটাল ভারতে চলে আসে। তো আপ টু 8th জুলাই আমি বলতে পারবো যে সম্পূর্ণ ভারতে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে গেছে। তো বর্ষাকালের যে সূচনা, আমি ধরে নিলাম প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা, প্রত্যেকটা রাজ্যের জন্য তা আলাদা যে মৌসুমী বায়ুর আগমন কবে ঘটছে। বাট আপ টু 8th জুলাই, 8th জুলাই কিন্তু সারা দেশে আমাদের মনসুন রেইনফল বা মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। তাহলে এখান থেকে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, বিকজ এই পয়েন্টের উপরে বেসিস করে কি কি কোশ্চেন এসছে সেটাও কিন্তু আমরা এই প্রেজেন্টেশনের শেষে বা এই ক্লাসের শেষে কিন্তু আমরা ডিসকাস করব। নেক্সট আমরা যদি আরেকটা পার্ট দেখি, উইথড্রল। ওকে, মানে মনসুন বায়ু বা এই মৌসুমী বায়ু কবে ভারতের থেকে প্রত্যাগমন করছে, বিকজ একটা আগমন ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে প্রত্যাগমন, তাই তো? তাহলে ফার্স্ট এন্টার কোথা থেকে শুরু হয় মৌসুমী বায়ুর, বা এন্ট্রি, বা আমরা যদি মৌসুমী বায়ুর আগমন ধরি, সেটা কোথা থেকে শুরু হয়? সেটা হয় হচ্ছে আন্দামান থেকে, তাই তো? মৌসুমী বায়ুর যে আগমন সেটা শুরু হয় আন্দামান থেকে। মৌসুমী বায়ুর আগমন শুরু হয় আন্দামান থেকে, ঠিক আছে? আন্দামান, দেন কেরালা, তারপরে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া দিয়ে স্টার্ট হলো। বাট মৌসুমী বায়ুর যদি আমি প্রত্যাগমন দেখি, যে কোথা দিয়ে মৌসুমী বায়ু প্রথম প্রত্যাগমন করছে বা কোথা থেকে মৌসুমী বায়ু বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়া, তাহলে ফার্স্ট যেখানে লাস্ট প্রবেশ করেছে সেখান থেকে কিন্তু ফার্স্ট মৌসুমী বায়ুর প্রত্যাগমন শুরু হয়। দ্যাট ইজ দ্য 17th সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর কিন্তু রাজস্থান থেকে মৌসুমী বায়ুর প্রত্যাগমন শুরু হয়। তাহলে আগমনটা আমি কোথা থেকে দেখলাম? এদিক থেকে শুরু, আন্দামান থেকে। প্রত্যাগমনটা কোথা থেকে শুরু? রাজস্থান থেকে। সো কোশ্চেন কিন্তু এরকমও আসতে পারে যে কোন রাজ্য থেকে সর্বপ্রথম মৌসুমী বায়ু আগমন ঘটে, আবার এরকমও আসতে পারে কোন রাজ্য থেকে সর্বপ্রথম মৌসুমী বায়ু প্রত্যাগমন ঘটে। আবার কিন্তু অপোজিট আমরা দেখতে পারি। সো কোশ্চেনের মৌসুমী বায়ুর আগমন প্রত্যাগমনের দুটো অ্যাসপেক্ট হতে পারে।
like the first entry from Andaman, last entry, that is the Rajasthan, then first out or not out, that is the first withdrawal, that is also Rajasthan, and লাস্ট উইথড্রল সেটা কোন জায়গা হবে 15 অগস্ট আন্দামান দিয়ে বা কেরালা বা সাউথ বা দক্ষিণ ভারতের যে কোনো রাজ্য সেটা দিয়ে কিন্তু আমার লাস্ট উইথড্রল হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাসপেক্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্ট এন্টার কোথায়, লাস্ট এন্টার কোথায়, ফার্স্ট উইথড্রল কোথায়, লাস্ট উইথড্রল কোথায়, এই চারটে অ্যাসপেক্ট কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, সো আফটার অল আমি আগের ডায়াগ্রামটার মধ্যে কি দেখলাম যে 8 জুলাই অবধি কিন্তু সারা ভারতে বৃষ্টিপাত শুরু হয়ে যায় সাউথ ওয়েস্ট মনসুন দিয়ে। নর্থ ইস্ট মনসুন যখন শুরু হয় বা বৃষ্টিপাতের যখন আমাদের শেষ শুরু হয় বা প্রত্যাগমন যখন শুরু হয় সেটা শুরু হয় 17 সেপ্টেম্বরে অ্যান্ড লাস্ট কিন্তু 15ই অক্টোবরে 15th অক্টোবরে কিন্তু সারা ভারতের থেকে মৌসুমী বায়ুর প্রত্যাগমন সম্পূর্ণ হয়। কারণ এরপরে যে নেক্সট যে লাইনটা হবে সেটা মোরাললেস এরকম হবে। ঠিক আছে, তাহলে পরে আমি কিন্তু বুঝতে পারবো যে মৌসুমী বায়ুর যে প্রত্যাগমন সেটা টোটালটা সম্পূর্ণ হয়েছে বা মৌসুমী বায়ুর টোটালটা ভারতের উপর থেকে চলে গেছে, তার মানে বৃষ্টিপাতে সেটা এন্ড। তো স্টার্টিং আমি যদি দেখি 5th জুন বা 1st জুন ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাত শুরু হয়, শেষ কবে হয় 15th অক্টোবর। তো এই দুটো ডেট ভালো করে মনে রাখবে, 1st to 5th জুন, তার মানে ফার্স্ট উইক অফ জুন অ্যান্ড মিডল উইক, দ্যাট ইজ দ্য থার্ড উইক অফ অক্টোবর, এর মধ্যে কিন্তু সারা ভারতের থেকে মৌসুমী বায়ু উইথড্রল হয়ে যায় বা প্রত্যাগমন হয়। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জেনে গেলাম মৌসুমী বায়ুর আগমন প্রত্যাগমন, কোথায় বৃষ্টিপাত বেশি হয় কোথায় বৃষ্টিপাত কম হয়, কোন ব্রাঞ্চের জন্য কোথায় বৃষ্টিপাত বেশি হয়, কোন ব্রাঞ্চের জন্য কোথায় বৃষ্টিপাত কম হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে নোট করে রাখবে। এগুলো বেসিক কনসেপ্ট, যে তোমরা যদি পয়েন্ট ওয়াইজ নোট করে রাখো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুটো ব্রাঞ্চ, আরব সাগরীয় ব্রাঞ্চ, বঙ্গোপসাগরীয় ব্রাঞ্চ, আরব সাগরীয় শাখা, বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখার জন্য পশ্চিম ভারতে বৃষ্টিপাত বেশি হয়, বঙ্গোপসাগরীয় শাখার জন্য পূর্ব ভারতে বৃষ্টিপাত বেশি হয়। বঙ্গোপসাগরীয় শাখার জন্য আবার কিন্তু পূর্ব ভারত যে আছে বা পূর্ব কোস্ট বা আমাদের যে পূর্ব উপকূল সেদিকে কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণ কম। সেদিকে বৃষ্টিপাত কখন বেশি হয়, নর্থ ইস্ট মনসুন বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন থাকে। তো এই যে আলাদা আলাদা অ্যানালাইসিস বা পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। তারপরে মৌসুমী বায়ু শুরু কোথার থেকে, 2nd মে আমরা যেটা পড়লাম, এই আমি ডায়াগ্রামটা আরেকবার ওপেন করছি তাহলে বুঝতে পারবে। এই যে 2nd মে থেকে মৌসুমী বৃষ্টিপাতের শুরু, 8 জুলাইতে গিয়ে সারা ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে যায়। পশ্চিমবঙ্গে কবে ঢুকছে, 5 থেকে 10 জুনের মধ্যে। সেটা এদিক ওদিক একটু 2-1 দিনের এদিক ওদিক হতে পারে, কারণ কোনোবার ফার্স্ট অনসেট হয়, কোনোবার মৌসুমী বায়ু আগে আসে, কোনোবার পরে আসে। সো এরকম ডিফারেন্ট কিন্তু আমাদের টাইম লাইন্স গুলো আছে। আবার তারপরের ডায়াগ্রামটা আমরা যদি দেখি, এখানে প্রত্যাগমন শুরু হয় 17 সেপ্টেম্বর থেকে, লাস্ট হয় হচ্ছে 15th অক্টোবর। তার মানে একটা লং প্রসেস, রেইনফল কবে থেকে স্টার্ট হলো এন্ড কবে গিয়ে শেষ হলো, এটা কিন্তু টোটাল একটা লং প্রসেস। এবার আমরা আসবো একদম শুরুর টপিকে। আমরা বেসিক মৌসুমী বায়ুর যে ক্যারেক্টারিস্টিক সেটা জানলাম, দুটো ব্রাঞ্চ, আরব সাগরীয় ব্রাঞ্চ, বঙ্গোপসাগরীয় ব্রাঞ্চ, কোথায় রেইনফল বেশি হচ্ছে কোথায় রেইনফল কম হচ্ছে। এবার আমরা আসবো যে কেন মৌসুমী বায়ুটা সৃষ্টি হচ্ছে, why monsoon winds are coming in India and causing these type of huge rainfall, and what are the different factors. ফ্যাক্টরস, আমরা কারণগুলো জানবো। বিকজ মনসুন রেইনফল বা মৌসুমী বায়ুর কিন্তু উৎপত্তির কিছু বেসিক থিওরি রয়েছে। ফার্স্ট থিওরি কি, ক্লাসিক্যাল থিওরি, হ্যালিস থিওরি, এডমান্ড হ্যালি, বা বাংলায় আমরা বলি এটাকে ধ্রুপদী তত্ত্ব। কি তত্ত্ব, ধ্রুপদী তত্ত্ব। বিকজ এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট আইডিয়া অ্যাবাউট দি অরিজিন অফ ইন্ডিয়ান মনসুন। এটা হচ্ছে কিন্তু মানে সর্বপ্রথম যে আইডিয়াগুলো এসেছিল তার মধ্যে কিন্তু এটা প্রথম আইডিয়া বা প্রথম একটা ফ্যাক্টর। Edmund Halley explained monsoon as a large-scale land-sea thermal contrast. Land heats more than sea in summer, low pressure over land form the sea to land rivers in winter. Okay,
এবার আমি একটা ডায়াগ্রামটা ওপেন করি, ডায়াগ্রামটা ওপেন করলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ডায়াগ্রামটা আমরা এই ডায়াগ্রামটা অ্যানালাইসিস করব, বা এই ডায়াগ্রামের মাধ্যমে ওই থিওরিটা বোঝার চেষ্টা করব। বায়ুমণ্ডলের যখন বেসিক আমরা বায়ু চাপের পার্থক্য যখন আমরা অ্যানালাইসিস করি, একটা রয়েছে হাই প্রেসার, একটা লো প্রেসার, লো প্রেসার। হাই প্রেসারের চারপাশে আইসোবার গুলো এরকম ভাবে থাকে, লো প্রেসারের চারপাশে আইসোবার গুলো এরকম করে থাকে। সো ইন জেনারেল টার্ম যখন উইন্ড মুভমেন্ট হয় কিরকম হয়, ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার এরকম ভাবে উইন্ড মুভমেন্ট হয়। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আমাদের বায়ুর যে প্রবাহ সেটা আমরা দেখতে পারি। এবার কি হয়, যখন আমাদের সূর্যের উত্তরায়ণ থাকে, উত্তরায়ণ কবে, বা আমরা যখন সামার সলিস্টিস যেটাকে বলি, উত্তরায়ণ যখন থাকে তখন সূর্য 21শে জুন তারিখে কিন্তু এই যে আমাদের যে উত্তর ভারত আছে এই লাইনটা, এই লাইনের উপরে পারপেন্ডিকুলার থাকে, বা এই লাইনের উপরে লম্বভাবে সূর্যরশ্মি দেয়, সূর্যরশ্মি পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, এই এরিয়াটার মধ্যে কিন্তু একটা লো প্রেসার ক্রিয়েট হচ্ছে, হেভি লো প্রেসার। এই যে এরিয়াটা আছে এখানে কিন্তু একটা লো প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে। ওকে, এই জোনটার উপর একটা লো প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে। অন দি আদার হ্যান্ড এই যে সারাউন্ডিং যে আমাদের সি এরিয়াগুলো আছে, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল, এখানে কিন্তু হাই প্রেসার রিজিয়ন আছে, বিকজ জলভাগের উপরে হাই প্রেসার। তো এই হাই প্রেসার রিজিয়ন থেকে লো প্রেসার রিজিয়নের দিকে কিন্তু আমরা উইন্ড মুভমেন্ট দেখতে পারি। তাহলে যখন সূর্য উত্তর ভারতের উপরে লম্বাভাবে সূর্য দিচ্ছে, মানে 21শে জুন, ওকে, এই 21শে জুনের কিন্তু এই এরিয়াটার মধ্যে একটা লো প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে। তার জন্য হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আমরা উইন্ড মুভমেন্ট দেখতে পারি। তাহলে এই যে প্রেসার ডিফারেন্স, উষ্ণতার পার্থক্যের জন্য যে প্রেসার ডিফারেন্স হচ্ছে, তার জন্য কিন্তু মৌসুমী বায়ুর উৎপত্তি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল থিওরি বা ধ্রুপদী তত্ত্ব, যেটাকে আমরা বললাম, তো যেটাকে আমরা ধ্রুপদী তত্ত্ব বললাম। তাহলে আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কিছুটা, যে কেন এখানে বলেছে লার্জ স্কেল ল্যান্ড সি থার্মাল কন্ট্রাস্ট। কেন ল্যান্ড আর সি থার্মাল কন্ট্রাস্ট? বিকজ উত্তর ভারতে থাকে লো প্রেসার, বঙ্গোপসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর, তার উপরে থাকে হাই প্রেসার। সো হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে উইন্ড মুভমেন্ট হয়। এটা বঙ্গোপসাগর, তাই এটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, এটা অ্যারাবিয়ান সি, এখানে অ্যারাবিয়ান সি আছে, আরব সাগর আছে, তাই এটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। সো দ্যাট ইজ দ্য জেনারেল ফর্মুলা। ল্যান্ড হিটস মোর দ্যান সি ইন দ্য সামার, তো তার জন্য উত্তর ভারতের উপরে লো প্রেসার ক্রিয়েট হয়। লো প্রেসার ওভার ল্যান্ড, ফ্লো ফ্রম ল্যান্ড টু সি টু ল্যান্ড, তার মানে এই যে সি এরিয়া আছে সেখান থেকে লো প্রেসারের দিকে উইন্ড মুভমেন্ট হয়। ঠিক আছে, নাও আরেকটা পার্ট এখানে আছে, রিভার্স ইন উইন্টার। তাহলে পরে কি হচ্ছে, এই যে মৌসুমী বায়ুটা যে আছে এটা সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকে ফ্লো হচ্ছে, তাই একটা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, একটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, সেটা সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে আমরা জানি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কারণ কি, যখন কোনো মৌসুমী বায়ুর প্রবাহ হয় বা কোনো বায়ু প্রবাহ হয়, সেটার নামকরণ কি করে হয়, যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তার কোণের উপরে বেসিস করে। তাহলে এক্ষেত্রে বায়ু প্রবাহিত হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট কর্নার থেকে, তো দ্যাট ইজ ওয়াই এটা সাউথ ওয়েস্ট মনসুন। উল্টো দিকে রিভার্সাল ইন উইন্টার যেটা বলেছে, উইন্টারের সময় আমরা কি দেখতে পাই, উইন্টারের সময় অপোজিট থাকে। উইন্টারের সময় আমাদের একদম অপোজিট মুভমেন্ট হয়। কেন? কারণ যে ল্যান্ড সারফেস বা ভূত্বক আছে সেটা যত তাড়াতাড়ি উত্তাপ গ্রহণ করে তার থেকে কিন্তু তার মানে খুব তাড়াতাড়ি উত্তাপ ছেড়েও দেয় বা রিলিজ করে দেয় হিট। তার জন্য অপোজিট টাইমে ডিউরিং উইন্টার এখানে হাই প্রেসার থাকে, এখানে হাই প্রেসার, বাট সারাউন্ডিং দ্য রিজিয়ন গুলো আছে বা সি সারফেস আছে, এখানে লো প্রেসার ক্রিয়েট হয়, এখানে লো প্রেসার ক্রিয়েট হয়েছে। সো ডিউরিং দ্যাট টাইম কি হচ্ছে, উইন্ড মুভমেন্টের জেনারেল ট্রেন্ড কি থাকে, ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার। তাহলে এখান থেকে দেখো, আমি যদি এবার এটা অ্যানালাইসিস করি, তাহলে এবার উইন্ড মুভমেন্টের সোর্স কি আছে, ফ্রম নর্থ ইস্ট ডিরেকশন। ওকে, সো দ্যাট ইজ ওয়াই এটা কি বলে আমরা নর্থ ইস্ট মনসুন। তাহলে যখন হাই প্রেসার জলভাগের উপরে, লো প্রেসার স্থলভাগের উপরে, তখন আমরা হাই থেকে লোতে যাই। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ সাউথ ওয়েস্ট
মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু যখন উল্টো হয়ে যায়, মানে স্থলভাগের উপরে হাই প্রেসার, জলভাগের উপরে লো প্রেসার, তখন কি হয়? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহ হয়। এক্ষেত্রে আমাদের যে সোর্স রিজিয়ন আছে সেটা কোথায়? নর্থ ইস্টে। তাহলে আমরা এটাকে কি বলবো? নর্থ ইস্ট মনসুন। এক জায়গাটায় সাউথ ওয়েস্ট মনসুন, এক জায়গাটায় নর্থ ইস্ট মনসুন। সো দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিওরি অ্যাবাউট দি অরিজিন অফ মনসুন। এটা কিন্তু সব থেকে সহজতম, তার জন্য এটাকে ধ্রুপদী তত্ত্ব বলা হয়, বা এটাকে প্রাচীনতম তত্ত্ব একটা মনসুন উইন্ডের। আমি এটাকে ইরেজ করে দিচ্ছি যাতে আমি পরের গুলোকে আবার এক্সপ্লেইন করতে পারি। ঠিক আছে? সো এই ডিফারেন্সিয়াল হিটিং অফ ল্যান্ড অ্যান্ড সি, এই জিনিসটা আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়েছে যে কেন মনসুন উইন্ডের ডিফারেন্সিয়াল হিটিং আমরা দেখতে পাই। এবার আমরা আবার ফিরবো সেই এডমান্ড হ্যালির কনসেপ্টে। কবে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে? সরি, এই কনসেপ্টটা দেওয়া হয়েছে 1686 এ বাই এডমান্ড হ্যালি। ওকে, evidence supporting obvious seasonal temperature contrast between Indian subcontinent and surrounding oceans explains the broad seasonal reversal of surface wind। যে seasonal reverse এর কথা বললাম, একবার এদিক থেকে এদিকে মুভমেন্ট হয়, একবার এদিক থেকে এদিকে মুভমেন্ট হয়, দ্যাট ইজ দ্য seasonal reversal, মানে কমপ্লিট কিন্তু ডিরেকশন চেঞ্জ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ seasonal reversal। overly simplist sorry Overly simplistic can't explain spatial details. Why rainfall maximum at particular zones, interannual variability, or why some continental regions with heating don't get equivalent monsoon rainfall, etc. তাহলে এখানে কিন্তু আমরা জেনারেল যে মনসুনের যে জেনারেল প্যাটার্ন সেটা আমরা জানতে পারছি যে কেন রেইনফল সাউথ ওয়েস্ট হয়, সাউথ ওয়েস্ট মনসুনের জন্য রেইনফল হয়, কেন নর্থ ইস্ট মনসুন হয়। এটা বেসিক ডিফারেন্স আমরা জানতে পারলাম। ডোন্ট ইনভলভ আপার এয়ার ডাইনামিক্স, জেট স্ট্রিম অর ওশান ফিডব্যাকস এটসেট্রা। তাহলে পরবর্তীকালে আমি তো তাহলে এভরি ইয়ার যদি এই থিওরি মেনেই যদি রেইনফল হতো, তাহলে কোনো রকম আদার্স কোনো রকম ফ্যাক্টর কাজ করার কথা ছিল না, বা আদার্স কোনো রকম ফ্যাক্টর কাজ করতো না যে কোনো বছর মনসুন রেইনফল বেশি হচ্ছে, কোনো বছর কম হচ্ছে। তাহলে কিছু নিশ্চয়ই ফ্যাক্টর আছে যার জন্য আমাদের মনসুন উইন্ডের মধ্যে এরকম আমরা চেঞ্জ দেখতে পাই। নেক্সট যে থিওরি আমরা পড়বো, সেটা হচ্ছে টিবেটান প্ল্যাটু। ওকে, মনসুন অ্যাজ আ থার্মাল ইঞ্জিন, দ্য ইনফ্লুয়েন্স অফ টিবেটান প্ল্যাটু, যে কেন টিবেটান প্ল্যাটু বা টিবেটান প্ল্যাটুর আমাদের প্রভাবটা কি আছে মনসুন উইন্ড এর পেছনে। আইডিয়া: the heated Tibetan plateau in summer acts as the large elevated heat source, creating a deep thermal low and strengthening upper air easterly jet over peninsular India. This changes upper air circulation, helping draw most southwest wind and cause heavy rainfall. Fawn emphasized the thermal low over Asia and the displacement of ITCZ. Koteshwaram highlighted Tibetan heating and easterly jet stream. Easterly jet strengthens monsoon. এভিডেন্স কি রয়েছে? দ্য টিবেটান প্ল্যাটু warms strongly in summer. Upper air maps show a thermal low tropopause feature. Observation of the easterly jet at 100 to 200 MB. Okay, these all are in later part. আমরা এগুলোকে later part ডিসকাস করব। ফার্স্টে আমরা এই ফার্স্ট পার্টটাকে ডিসকাস করে নিচ্ছি। এখানে দুটো পার্ট আছে, ডিসপ্লেসমেন্ট অফ আইটিসিজেড। আমি এটা দিয়ে যদি আমি দেখি, দুটো পার্ট আছে কিন্তু, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ আইটিসিজেড, এটা একটা পার্ট, দেন দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্টার্লি জেট স্ট্রিম হচ্ছে একটা পার্ট। এই দুটো পার্ট আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ডিসপ্লেসমেন্ট অফ আইটিসিজেড অ্যান্ড ইস্টার্লি জেট। এই দুটো পার্ট যদি আমরা বুঝি তাহলে কিন্তু যে আদার্স যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। So this is the location of ITCZ. This is the location of ITCZ contextualizing monsoon winds across India.
তো ভারতের উপরে যে মনসুন উইন্ডের যে সিজনাল শিফট আছে বা কি কি ফ্যাক্টর কাজ করছে সেই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে। এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি খুব ফেইন্ট একটা লাইন, দিস ইজ দ্য ITCZ. This is the ITCZ. This is the summer context. This is the winter context. So দুটো পার্টে আছে এখানে। এখানে কিন্তু সামার অ্যান্ড উইন্টার কেসের কথা আমরা এখানে অ্যানালাইসিস করব। যদি একটা জিনিস তোমরা দেখো যে সামার কেসের মধ্যে ITCZ-টা এক জায়গায় আছে, উইন্টার কেসে ITCZ-টা অন্য জায়গায় আছে। এবার জেনারেলি আমি একটু অন্য টপিকে আসছি। আমরা যদি পৃথিবীর যে জেনারেল প্রেসার বেল্ট আছে সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে জলবিষুব এবং মহাবিষুবের সময় আমাদের যে নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় সেটা এই জায়গাটায় অবস্থান করে একদম ইকুয়েটারের আশেপাশ দিয়ে, যেটাকে আমরা ITCZ বলি, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেখানে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং উত্তর পূর্ব আয়ন বায়ু এবং যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আছে সেগুলো এসে মিট করে, তাই তো? এটা আমাদের ITCZ। বাট যখন কর্কট সংক্রান্তি হয়, ঠিক আছে, কর্কট সংক্রান্তির সময় কি হয়, বা যখন আমাদের সামার সলিস্টিস থাকে তখন কি হয়, যে ITCZ লাইনটা থাকে বা ITCZ যে জোনটা থাকে সেটা কিন্তু উত্তর গোলার্ধে শিফট করে যায়, বা ভারতের যে মেইন লাইন, ভারতের যে উত্তর ভারতের জায়গাটা আছে সেখানে শিফট করে যায়। কেন শিফট করে? কারণ আগেই বললাম যে সান এই সময় নর্দার্ন হেমিস্ফিয়ারে পারপেন্ডিকুলার সানরে দেয়। তো যে এরিয়া দিয়ে এই পারপেন্ডিকুলার সানরেটা আসছে সেই এরিয়া দিয়ে কিন্তু ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেটা আছে সেটা কিন্তু সেই এরিয়াটায় থাকে। সো এই সিজনাল শিফট সামারের টাইমে ITCZ নর্থওয়ার্ড শিফট করে যায়। অন দি আদার হ্যান্ড যখন মকর সংক্রান্তি থাকে, ঠিক আছে, বা যখন উইন্টার সলিস্টিস থাকে, তখন কিন্তু এই ITCZ-টা কি হয়, দক্ষিণ গোলার্ধে চলে আসে। বিকজ এই যে ব্ল্যাক লাইন যেটা দেখছো, এই যে ব্ল্যাক লাইন যেটা দেখছো, ব্ল্যাক লাইনটা এখানে লেখা আছে ইকুয়েটর, তার মানে এটা হচ্ছে ইকুয়েটর, এটা ইকুয়েটর। যখন সামার টাইম থাকে তখন ITCZ কোথায় আছে, নর্দার্ন সাইড অফ দি ইকুয়েটর, বাট ডিউরিং দ্য উইন্টার টাইম ITCZ ইজ ইন দ্য সাদার্ন পার্ট, মানে ইকুয়েটর যে আছে তার দক্ষিণ ভাগে থাকছে। তাহলে এই যে সিজনাল শিফটের জন্য কি হয়, এটা আমার হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আমাদের জেনারেল ট্রেন্ডে আমরা কি মনে করি, এই যে এই দক্ষিণ পূর্ব যে আয়ন বায়ুটা আছে যেটা ITCZ এ এসে মিশছে, তাই তো, ITCZ এর এখানে এসে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা মিশছে। তাহলে যদি ITCZ যদি শিফট করে যায়, আমি এখানে দেখছি ITCZ-টা শিফট করে এখানে চলে আসলো, দিস ইজ দ্য ইকুয়েটর। তো প্রথম অবস্থায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ছিল এখানে, এরকম ভাবে ছিল। তো ITCZ যদি শিফট করে যায় তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটাও ইকুয়েটর ক্রস করবে, বা আমাদের যে নিরক্ষীয় রেখা বা নিরক্ষ রেখা সেটা ক্রস করবে। ক্রস করলে পরে তখন এই বায়ুটার গতিপথ হয়ে যাবে এরকম। কেন? কারণ কি এখানে একটা বিশেষ বল কাজ করছে, সেটাকে আমরা বলি কোরিওলিস ফ্যাক্টর বা কোরিওলিস বল। সেই ফ্যাক্টর হিসেবে কি বলে, ডিউরিং দ্য মুভমেন্ট অফ এনি পার্টিকেল, যখন আমরা কোনো একটা কিছুর প্রবাহ দেখি তখন উত্তর গোলার্ধে কোরিওলিস বলের জন্য সবকিছু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। তাহলে অরিজিনাল পাথ কোনটা ছিল, দক্ষিণ গোলার্ধে দেখো এটা কিন্তু স্ট্রেট পাথের থেকে বাঁ দিকে বেঁকে গেছে। এবার উত্তর গোলার্ধে যখনই আসবে তখন স্ট্রেট পাথের থেকে ওটা আবার ডান দিকে বেঁকে যাবে। তাহলে এই যে ডান দিকে বেঁকে গেল, তার জন্য কিন্তু এই ইকুয়েটরটা ক্রস করার পরে আগে যেটা এরকম ছিল সেটা বেঁকে গিয়ে এরকম ভাবে মুভমেন্ট করা শুরু করলো, ঠিক আছে, বা এইভাবে প্রবাহ হতে শুরু করলো। তাহলে পরে একটু ক্লিয়ার করে নিচ্ছি জায়গাটা। তাহলে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রথমে এদিক দিয়ে ছিল, সেই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আফটার ক্রসিং দ্য ইকুয়েটর এরকম ভাবে হয়ে গেল। তাহলে তখন এটাকে আমরা কি নাম দেব, দক্ষিণ পশ্চিম। সো এই দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু যখন গরমের সময়, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ইকুয়েটর ক্রস করে যখন ইন্ডিয়ার দিকে যায় বা ITCZ এর দিকে মুভ করে সামার টাইমে, তখন সেটাকে আমরা কিন্তু বলি দক্ষিণ পশ্চিম
মৌসুমী বায়ু, তখন আমরা সেটাকে বলবো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। নেক্সট আমরা যদি এই জায়গাটায় দেখি, এটা সামার টাইমের কনটেক্সট। এবার যদি আমি উইন্টার কনটেক্সটটা দেখি, উইন্টার কনটেক্সট মানে এই জায়গাটায় উইন্টার কনটেক্সট। উইন্টার কনটেক্সটের সময় যখন আমাদের কর্কট সংক্রান্তি থাকে বা যখন আমাদের উইন্টার সলিস্টিস থাকে, তখন কিন্তু যে আইটিসিজ আছে, সূর্যের অবস্থান উত্তর গোলার্ধ থেকে তখন দক্ষিণ গোলার্ধে চলে এসছে, ঠিক আছে? তো তার জন্য যে আইটিসি রেট সেটা দক্ষিণ গোলার্ধে চলে এসছে। তাহলে পরে সেম, এবার আমি এখানে একটা ড্র করছি, এটা ইকুয়েটার, আইটিসিটা আমার এখানে আছে, দক্ষিণ গোলার্ধে শিফট হয়ে গেছে। তাহলে যে উত্তর পূর্ব আয়ন বায়ু ছিল সেটা আবার ইকুয়েটারের দিকে, ইকুয়েটার পার করে আমার আইটিসিজ এর দিকে মুভ করবে। তো যখন ইন্ডিয়ার উপর দিয়ে সেটা প্রবাহিত হয়, তখন কিন্তু দেখো এই যে দুটো আমরা যে লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটাই আমার হলো, এই লাইনটাই আমার কিন্তু হলো, এন্ড এই লাইনটাই আমার কিন্তু হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। মানে উইন্টারের টাইমে বা শীতকালে, শীতকালে আমাদের মেনলি উত্তর পূর্ব মৌসুমী বায়ু আমরা দেখতে পাই এরকম, আর সামারের টাইমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আমরা দেখতে পাই। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সৃষ্টির পেছনে এই যে আইটিসিজেড এর মুভমেন্ট বা আইটিসিজেড এর যে এই যে চলন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আইটিসিজেড এর এই যে চলন, আইটিসিজেড যে এখানে চলে এসছে, তার জন্যই কিন্তু এই মৌসুমী বায়ুগুলো আফটার ক্রসিং ইকুয়েটর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে প্রবাহিত হচ্ছে। অন দি আদার হ্যান্ড, যখন আইটিসিজেড দক্ষিণ গোলার্ধে আছে, তখন কিন্তু এটা আবার উত্তর পূর্ব দিক থেকে সেদিকে প্রবাহিত হচ্ছে। এবার তাহলে কেন সামার টাইমে রেইনফল বেশি হয় বা গরমকালে আমাদের রেইনফল বেশি হয়? কারণ এটা সি, এটা ল্যান্ড। যখন সি থেকে ল্যান্ডের দিকে যাচ্ছে, তখন কি করবে, ওটা প্রচন্ড রকমের জলীয় বাষ্প শোষণ করবে, তাই সাউথ ওয়েস্ট মনসুনে কিন্তু রেইনফলটা বেশি হবে। অন দি আদার হ্যান্ড, যখন নর্থ ইস্ট মনসুন আমরা দেখব, তখন কিন্তু সেটা ল্যান্ডের থেকে সি এর দিকে যাচ্ছে, তার মানে শুষ্ক অঞ্চল থেকে আর্দ্র অঞ্চলের দিকে যাচ্ছে। তার মানে কি, সেই বায়ু প্রবাহটাও শুষ্ক হবে। যেটা আর্দ্র অঞ্চল থেকে শুষ্ক অঞ্চলের দিকে যাচ্ছে, সেই বায়ু প্রবাহ আর্দ্র বায়ু প্রবাহ। কিন্তু যেটা শুষ্ক থেকে আর্দ্র অঞ্চলের দিকে যাচ্ছে, সেটা শুষ্ক বায়ু প্রবাহ। তাই নর্থ ইস্ট মনসুন যেটা উইন্টারের সময় আসছে, দ্যাট ইজ ড্রাই। সো আমি এখানে লিখে দিচ্ছি নর্থ ইস্ট মনসুন বা উত্তর পূর্ব আয়ন বায়ু, সরি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ইট ইজ ড্রাই। অন দি আদার হ্যান্ড সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু, সেটা কিন্তু ওয়েট। তার মানে ম্যাক্সিমাম যে রেইনফল হয় সেটা সাউথ ওয়েস্ট বা হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য সংগঠিত হয়। এবার আমরা স্লাইডে ফিরে যাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের ডিসপ্লেসমেন্ট অফ আইটিসিজেডটা কাজ করছে, কি করে আমাদের ডিসপ্লেসমেন্ট অফ আইটিসিজেডটা কাজ করছে। যখন আইটিসিজেড গরমের সময় উত্তর ভারতের উপর থাকছে, তখন উত্তর ভারতের দিকে আমাদের বায়ু প্রবাহ বেশি হচ্ছে, উত্তর ভারতে সাউথ ওয়েস্ট মনসুন বা তোমার হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। যখন আবার এই আইটিসিজেড দক্ষিণ দিকে সরে যাচ্ছে, তখন ল্যান্ড টু সি উইন্ড মুভমেন্ট হচ্ছে, তখন বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। তবে এই জেনারেল প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট আমরা এখন দেখব কি কি লিমিটেশনস আছে আইটিসিজেড এর মুভমেন্টের সঙ্গে। টিবেটান হিটিং ইজ ইম্পর্টেন্ট বাট নট দ্য সোল ড্রাইভার। ওকে, টিবেটান হিটিং, এটা আমি একটু এক্সপ্লেন করে নিই।
টিবেটান প্লেটু আমাদের ভারতের উত্তর দিকে কোথায় আছে? এই জায়গাটায় আছে টিবেটান প্লেটু। টিবেটান প্লেটু রয়েছে উত্তর ভারতে এই জায়গাটায়। সো টিবেটান প্লেটু শেপটা হলো, ইফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ লাইক দিস, দেন হিমালয় ইজ লাইক দিস, দেন দিস ইজ দ্য টিবেটান প্লেটু। মানে এটা ভারতের প্লেন রিজিয়ন, এটা হিমালয়াস, দ্যাট ইজ দ্য টিবেটান প্লেটু। নাও এই টিবেটান প্লেটুতে কি হয়? টিবেটান প্লেটু হিউজ পরিমাণ এনার্জি গ্যাদার করে নেয়। টিবেটান প্লেটু কি করছে? হিউজ পরিমাণ এনার্জি গ্যাদার করে নিচ্ছে। এনার্জি গ্যাদার করে নেওয়ার ফলে কি হয়েছে? এই জায়গাটা একটা ইন্টেন্স লো প্রেসার জোন ক্রিয়েট হয়। ইন্টেন্স লো প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে। এবার এখান দিয়ে একটা লো প্রেসার জোন রয়েছে, বিকজ আইটিসিজেড নর্দার্ন ইন্ডিয়ার উপরে রয়েছে, এখানেও কিন্তু একটা লো প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে। তাহলে পরে যে উইন্ড মুভমেন্টটা এদিক থেকে এদিকে হচ্ছে, সেই উইন্ড মুভমেন্টের যে ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটি, সেটা কিন্তু আরো ইনক্রিজ হয়ে যায়। এই ইনক্রিজের জন্যই কিন্তু যে সি টু ল্যান্ড এয়ার মুভমেন্ট, এটা আরো ইন্টেন্সিফাই হয়ে যায়। ওকে, দিস ইজ দ্য বেসিক রিজন। দিস ইজ দ্য বেসিক রিজন। সো এবার এদিক থেকে এদিকে উইন্ড মুভমেন্ট হচ্ছে, এখানে রয়েছে টিবেটান প্ল্যাটো, এখান দিয়ে হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস আছে, ইন্ডিয়ান নর্থে এখান দিয়ে হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস আছে। সো এই যে রেইনফলটা এগিয়ে অব্দি আস্তে আস্তে কিন্তু ওটার যে টোটাল ময়েশ্চার কন্টেন্ট বা জলীয় বাষ্পের যে পরিমাণ, সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু কমে যায়। দ্যাট ইজ ওয়াই যখন এই ম্যাক্সিমাম যে রেইনফল আছে, যখনই ইন্ডিয়ান মেইনল্যান্ডে প্রবেশ করবে, ম্যাক্সিমাম রেইনফল কিন্তু এদিক থেকে আস্তে আস্তে এদিকে কমতে থাকবে। সো টিবেটান প্ল্যাটু, ইন দিস কেস টিবেটান প্ল্যাটু কি হচ্ছে? একটা ম্যাক্সিমাম হিট ইঞ্জিন হিসেবে কাজ করছে। যে লো প্রেসার জোনটা আগে এখানে আছে, যে লো প্রেসার জোনটা এখানে আগের থেকে এক্সিস্ট করছে, সেই লো প্রেসার জোনের যে ইন্টেন্সিটি, সেটাকে কিন্তু টিবেটান প্ল্যাটু ইনক্রিজ করে দিচ্ছে, বা লো প্রেসারের মাত্রাটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। So that is the influence of Tibetan Plateau. Some years Tibet is not exceptionally heated, yet monsoon behaves strongly, or vice versa. But the effect of Tibetan Plateau, এই টিবেটান হিটিং যেটা বলেছে বা টিবেটান প্ল্যাটিউর যে আমাদের ইনফ্লুয়েন্সটা বলেছে, this have some minor impact, not minor, it's, আমি এটাকে বলতে পারি, কিন্তু প্রত্যেক বছর কিন্তু টিবেটান প্লেটুর একটা ডিফারেন্সিয়াল ইম্প্যাক্ট রয়েছে। কোনো বছর টিবেটান প্লেটুর জন্য বা এই হিটিং এর জন্য কিন্তু রেইনফলের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, কোনো বছর কমে যাচ্ছে। তাহলে এই যে ইম্প্যাক্ট বা এই যে প্রভাবটা, এটা কিন্তু প্রত্যেক বছর সমান নয়, এটাও কিন্তু হ্রাস বৃদ্ধি বা মাত্রা বেড়ে যাচ্ছে, কখনো মাত্রা কখনো কমে যাচ্ছে। Difficult to quantify exactly how much Tibetan heating versus ocean and other factors contributes. তাহলে পরে শুধু আমি কিন্তু এই ফ্যাক্টরটা ডিসকাস করলে হবে না, বা এটার আমরা মনসুন উইন্ডের উপরে ইম্প্যাক্টটা সম্পর্কে জানতে পারবো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? অ্যাজ ইম্পর্টেন্ট ভার্টিক্যাল স্ট্রাকচার অ্যান্ড আপার এয়ার এক্সপ্লানেশন টু হেডলি সারফেস, দ্যাট থার্মাল আইডিয়া মনসুন ইজ ইন জাস্ট আ সারফেস ফ্লো বাট আ ডিপ থার্মালি ড্রিভেন সার্কুলেশন। বিকজ যদি ইন্ডিয়ান, এটা আমার মেইনল্যান্ড আছে, এটা ইন্ডিয়ান মেইনল্যান্ড আছে, এখান থেকে যদি আমি এদিক থেকে এদিকে মুভমেন্ট হয়, তাহলে এই এয়ারটা, এখানে টিবেটান প্ল্যাটু, এখানে হিমালয়া, এখানে আমার প্লেন রিজিয়ন, তাহলে এয়ার মুভমেন্ট এখান থেকে এখানে আসবে, এখানে এসে রেইনফল হবে। রেইনফল হলে কিন্তু সেই এয়ারটা আবার এখান থেকে আপার এয়ার মুভমেন্ট হয়ে এই হাই প্রেসার জোনে এসে পড়বে, এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার। তাহলে এই হাই থেকে এয়ার মুভমেন্ট হয়ে এখানে আসলো, এখান থেকে আপার এয়ার মুভমেন্ট হয়ে কিন্তু আবার হাই প্রেসার রিজিয়নে ফিরে যাবে। সো মনসুন ইজন্ট জাস্ট আ সারফেস ফ্লো। তাহলে কি এটা কি শুধুমাত্র একটা সারফেস ফ্লো বা একটা পৃষ্ঠ প্রবাহ নয়, তার সাথে কিন্তু একটা আপার এয়ার মুভমেন্টও আছে। হ্যাঁ, বৃষ্টিপাতের যে সংখ্যাটা বা আমরা যে মেঘ ফর্মেশন বা বৃষ্টিপাত দেখতে পারি, সেটা কিন্তু বায়ুমণ্ডলের নিচের লেভেল থেকে, বা ধরে নাও 3 কিলোমিটার 4 কিলোমিটার, কিন্তু তার উপরেও কিন্তু একটা উইন্ড মুভমেন্ট রয়েছে, তার উপরেও একটা কি রয়েছে? উইন্ড মুভমেন্ট রয়েছে, যেটাকে আমরা আপার অ্যাটমসফিয়ারিক ফ্লো হিসেবে জানি।
নেক্সট আমরা ডিসকাস করবো পরের থিওরি, দ্যাট ইজ এয়ার মাস থিওরি, বায়ুপুঞ্জ তত্ত্ব। বায়ুপুঞ্জ তত্ত্ব অ্যান্ড আইটিসিজেড। আইটিসিজেড এর শিফট সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেছি যে হোয়াট ইজ দ্য শিফট অফ আইটিসিজেড, আইটিসিজেড কি করে আমরা নিজেদের জায়গা পরিবর্তন করছে বা তার জন্য কি ধরনের চেঞ্জ হচ্ছে। The global trade winds and the ITCZ shift seasonally. When the ITCZ moves north in boreal summer, it draws the moist southwest trade winds into India. The meeting of the displaced trade winds forms the monsoon front. এটা আমরা আগের থিওরিতেই আমরা পড়লাম বা ডিসকাস করলাম। Evidence supporting satellite and observations, evidence of seasonal northward shift of maximum convective activity ITCZ in the summer. তাহলে আমি যদি দেখি কিছু আমাদের স্পেসিফিক ওয়েবসাইট রয়েছে বা কিছু স্পেসিফিক ওয়েদার ফোরকাস্টিং অ্যাপ রয়েছে, যেরকম তার মধ্যে একটা ফেমাস অ্যাপ কিন্তু নাম হচ্ছে উইন্ডি। এই উইন্ডি অ্যাপে যদি তোমরা দেখো তাহলে কিন্তু দেখবে যে সিজনাল ইয়ারে সাউথ ওয়েস্ট মনসুনে সিম্পল এদিক থেকে মানে সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকে উইন্ড মুভমেন্ট, কিন্তু যখন আমরা নর্থ ইস্ট মনসুন দেখি তখন কিন্তু নর্থ ইস্টের থেকে উইন্ড মুভমেন্ট হচ্ছে। তাহলে একটা সিজনাল শিফট ইন মনসুন রয়েছে। Now, the air mass view explains the large-scale convergence and location of heavy convection. It's a core component of modern synthesis. অবশ্যই তাই, কারণ কি মডার্ন সায়েন্স হিসাবে আমি ইন্ডিয়ার সাউথ ওয়েস্টার্ন পার্ট অ্যান্ড নর্থ ইস্টার্ন পার্টের থেকে যে উইন্ড মুভমেন্ট গুলো দেখছি, দিস ইজ ডিউ টু দ্য এয়ার মাস সার্কুলেশন। বিকজ যে এয়ার মাসটা আমাদের নর্থ সাউথ ওয়েস্ট থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছে বা ইন্ডিয়াতে এন্টার করছে, সেটার মধ্যে ময়েশ্চার বেশি থাকছে, সেখান থেকে রেইনফল বেশি হচ্ছে। অন দি আদার হ্যান্ড যেটা নর্থ ইস্ট থেকে আসছে সেখানে কিন্তু রেইনফলের পরিমাণটা কম্পারেটিভলি লেস। ডিফারেন্ট টেকনিক্স আছে, রেডিও সন্ড আছে, স্যাটেলাইট ডেটা। আমি যেটার কথা বললাম, যে অ্যাপের কথা বললাম, সেখানে আমরা স্যাটেলাইট ডেটাও ডাউনলোড করে দেখতে পারি। তাহলে আমরা কিন্তু উইন্ড মুভমেন্ট বা ক্লাউডিনেস বা ক্লাউডের যে মুভমেন্ট আছে সেই সম্পর্কেও কিন্তু আমরা সেখান থেকে বুঝতে পারবো বা সেখান থেকে আইডিয়া নিতে পারবো। ইন জেনারেল সেটা কি করে আমাদেরকে সেই যে মনসুন উইন্ড যে আছে বা মনসুন উইন্ডের যে জেনারেল প্যাটার্ন আছে সেটা সম্পর্কে কিন্তু আইডিয়া দেয়। এবার যেটা ইম্পর্টেন্ট, শো দ্য সিজন show seasonal movement of jet axis. Westerly jet in winter over Himalaya slopes shifts north in summer. Easterly jet appears in lower latitudes in summer. Phases of jet streams correlate with monsoon phases, onset and withdrawal. এই জিনিসটা আমাদের একটু ইম্পর্টেন্ট বোঝা। একটা হচ্ছে ওয়েস্টার্লি জেট স্ট্রিম যেটা ভারতের পশ্চিম ভাগ থেকে প্রবাহিত হচ্ছে, একটা ইস্টার্লি জেট স্ট্রিম যেটা ইস্টার্ন সাইড থেকে প্রবাহিত হচ্ছে। এবার যে ফ্যাক্টরটা আছে বা যে কন্ট্রাস্টটা আছে দুটোর মধ্যে একটা জেনারেল পার্থক্য হলো যে যখন ওয়েস্টার্লি জেট স্ট্রিমটা আসে না, সেটা ওয়েস্টার্লি জেট স্ট্রিম, ওকে, ওয়েস্টার্লি জেট স্ট্রিম ইজ অলওয়েজ ফ্রম দি ওয়েস্টার্ন পার্ট অফ দি কান্ট্রি। কি হয়, উইন্টারের সময়, ডিউরিং দ্য উইন্টার ওয়েস্টার্ন জেট স্ট্রিমটা কিন্তু ভারতের পশ্চিম ভাগ থেকে এভাবে মেইন লাইনে এন্ট্রি করে। ওকে, এবার সান আমার তখন উইন্টারের সময় সান কোথায় আছে, সাদার্ন হেমিস্ফিয়ারে। তাহলে পরে যখন এটা শিফট হলো, আইটিসিজেডটা শিফট করে এখানে চলে আসলো আইটিসিজেড, তাহলে পরে যে উইন্ড মুভমেন্টটা আছে বা ওয়েস্টার্লি যে স্ট্রিমটা আছে তখন এটা হিমালয়া, এটা হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস এখান দিয়ে আছে। সো যেটা সাউথ ওয়েস্ট জেট স্ট্রিম আছে সেটা কিন্তু হিমালয়ার সাদার্ন সাইডে চলে আসে। ওকে, অন দি আদার হ্যান্ড যখন আমরা সামার টাইমে দেখবো, সামার টাইমে কি হবে, আইটিসিজেডটা এখানে চলে আসবে, আগের যে ডায়াগ্রামটার মধ্যে দেখলাম আইটিসিজেডটা মোরাললেস এরকম চলে আসবে, আইটিসিজেড। সো আইটিসিজেড যখন এখানে চলে আসলো তখন যে ওয়েস্টার্লি জেট স্ট্রিম যেটা আছে সেটা কিন্তু হিমালয়ার নর্থে চলে যায়। কোথায় চলে যায়, হিমালয়ার নর্থে। দ্যাট ইজ ফর সামার সিজন, দ্যাট ইজ ফর সামার সিজন।
ডিউরিং দ্য সামার টাইম সাউথ ওয়েস্টার্লি জেট স্ট্রিমটা হিমালয়ের নর্থে চলে যায়, অ্যান্ড অন দি আদার হ্যান্ড কি হয় এই টাইমে ইস্টার্লি জেট স্ট্রিম স্টার্টেড টু ফ্লো ওভার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তখন কি হয় ইস্টার্লি জেট স্ট্রিম, ইস্টার্লি জেট স্ট্রিম, ইস্টার্লি জেট স্ট্রিম কিন্তু ইন্ডিয়ার মেইনল্যান্ডের উপর দিয়ে ফ্লো হতে স্টার্ট করে। সো দ্যাট ইজ দ্য সিজনাল রিভার্সাল অফ জেট স্ট্রিম কন্ডিশন, দিস ইজ দ্য আপার অ্যাটমসফিয়ারিক মুভমেন্ট। তো আমরা যদি দেখি এটা সারফেস উইন্ড আছে, তার উপর দিয়ে একটা আপার অ্যাটমসফিয়ারিক উইন্ড মুভমেন্ট, তার উপর দিয়ে কিন্তু এখান দিয়ে একটা জেট স্ট্রিমের মুভমেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি। সো দিস ইজ দ্য কোরিলেশন, ইউ ক্যান সিম্পলি সে দ্য কোরিলেশন বিটুইন westerly jet stream and the easterly jet stream. Okay, so this is the simple correlation between westerly jet stream and easterly jet stream. কারণ কি যখন westerly jet stream আছে উইন্টারের টাইমে তখন কিন্তু নর্থ ইস্ট মনসুন ফ্লো হচ্ছে, তখন কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন ইন্ডিয়াতে আসছে না। কিন্তু যখন ইস্টার্লি জেট স্ট্রিম এখান দিয়ে ফ্লো হচ্ছে, যখন এখান দিয়ে ইস্টার্লি জেট স্ট্রিম ফ্লো হচ্ছে তখনই কিন্তু একমাত্র সাউথ ওয়েস্ট মনসুনটা ইন্ডিয়াতে এন্টার করতে পারছে। সো দিস ইজ দ্য কোরিলেশন, দুটোর মধ্যে কিন্তু আন্তঃসম্পর্ক, যে কি করে একটা চলে যাচ্ছে ওয়েস্টার্লি জেট স্ট্রিম যখন এখানে আছে তখন উইন্ড মুভমেন্ট একরকম, যখন ইস্টার্লি জেট স্ট্রিম আছে তখন কিন্তু উইন্ড মুভমেন্ট অন্যরকম। এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি আবার আগের স্লাইডে ফিরে আসি, যেটা আমরা ডিসকাস করছিলাম, সরি এখানে এই পার্ট। এবারও কিছু লিমিটেশনস আছে এই থিওরির। জেটস আর সিম্পটোম্যাটিক অফ লার্জ সার্কুলেশন চেঞ্জেস, দে ডোন্ট অ্যাক্ট অ্যালোন, cause and effect is the complex jet response to the tropical heating but also influence storms. অবশ্যই, বিকজ এটা লার্জ স্কেল সার্কুলেশন। ওয়েস্টার্ন সাইড থেকে যখন আসছে, এই যে যখন ওয়েস্টার্লি জেট স্ট্রিম আসে তখন কিন্তু ওটার সঙ্গে একটা টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ যে ঘূর্ণপাত সেটাকে নিয়ে আসছে। এবার নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জন্য নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জন্য কি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জন্য কি হয় যে ভারতের যে উত্তর ভারত অঞ্চলটা আছে, এই নাতিশীতোষ্ণ ওয়েস্টার্লি জেট স্ট্রিম যখন এখান দিয়ে আসছে তখন কিন্তু এই অঞ্চলটার মধ্যে বৃষ্টিপাত হয়। আমাদের কি উত্তরবঙ্গে বা আমাদের যে পশ্চিমবঙ্গে যে উত্তর ভাগ, এখানে কিন্তু আমরা শীতকালে অনেক সময় বৃষ্টিপাত দেখতে পারি, বা পাহাড়ি অঞ্চলে বরফ তুষারপাত হয়। তাহলে এই বরফ বা তুষারপাত বা এই পাহাড়ি অঞ্চলে যে বৃষ্টিপাত হচ্ছে বা এই যে উত্তর ভারতে যে বৃষ্টিপাত হচ্ছে শীতকালে, সেটা কিন্তু মেইনলি এই ওয়েস্টার্লি জেট স্ট্রিমের জন্যই হয়, যেটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নামে পরিচিত। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা বাংলায় আমরা বলি পশ্চিমী ঝঞ্ঝা। কি বলি? পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা। সো এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু শীতকালীন যে বৃষ্টিপাত সেটার জন্য এফেক্টিভ। গরমকালে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেটা কি মনসুন, কিন্তু যদি শীতকালীন বৃষ্টিপাত হয় তাহলে সেটা কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য বা পশ্চিমী ঝঞ্ঝার জন্য। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এল নিনো। তোমরা প্রত্যেক বছর শুনে থাকবে যে এবছর খুব শক্তিশালী এল নিনো এসছে, বৃষ্টিপাত কম হবে। কোনোবার শুনে থাকো যে এবারের এল নিনো একটু উইক আছে বা দুর্বল আছে, এবছর বৃষ্টিপাত বেশি হবে। তো এই এল নিনোর জন্য কিন্তু আমাদের যে ভারতের রেইনফল প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে যায়। সাদার্ন অসিলেশন প্রেশার seesaw between Pacific and Indian Ocean and associated ENSO phases, El Nino La Nina, modulate Indian Ocean rainfall. El Nino years often correspond to weaker southwest monsoon, La Nina to strong. এটা আমাদের ওয়ার্ল্ড। এখানে আছে আমাদের ভারত, এখানে এশিয়া, এখানে অস্ট্রেলিয়া, এখানে আছে হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, this is Pacific Ocean,
this is Bay of Bengal, and this is Indian Ocean. Okay, so this is the general land distribution of the world. During the El Nino এখানে একটা লো প্রেসার সেন্টার ক্রিয়েট হয়, অন দি আদার হ্যান্ড এখানে থাকে হাই প্রেসার সেন্টার। সো অল দি মনসুন উইন্ডস অর অল দি রেইন বিয়ারিং উইন্ডস সিম্পলি যে এল নিনো ইয়ারটা আছে বা এই যে লো প্রেসার জোনটা ক্রিয়েট হয়েছে এল নিনো বছরের সময়, এদিকে মুভমেন্ট করে যায়, বিকজ এল নিনো ইজ এ ওয়ার্ম ওশান কারেন্ট, যার জন্য এই এরিয়া একটা লো প্রেসার ক্রিয়েট হয় এবং টোটাল যে মনসুন উইন্ডস গুলো আছে সেগুলো কিন্তু এদিকে চলে যায়। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আছে সেখানে কিন্তু রেইনফলের কোয়ান্টিটি কমে যায়। ওকে, সো এল নিনোর জন্য কি হয়, লো প্রেসার এখানে, হাই প্রেসার আছে, এদিকে মনসুন উইন্ড চলে গেছে, তো টোটাল এশিয়ান সাবকন্টিনেন্টের থেকে মনসুন উইন্ড ওদিকে মুভমেন্ট করে গেছে, এর জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে কিন্তু রেইনফলের অ্যামাউন্ট কমে যাবে। অন দি আদার হ্যান্ড যখন লানিনা হয়, লানিনার সময় কিন্তু উল্টো অবস্থা থাকে। কিরকম উল্টো অবস্থা? এটা ইন্ডিয়া, এটা অস্ট্রেলিয়া, এখানে আছে আমাদের ইন্দোনেশিয়ার আদার কান্ট্রিজ অর আদার ল্যান্ড মাসেস, এখানে জাপান। ডিউরিং লানিনা এখানে হাই প্রেসার থাকে এন্ড এখানে হয়ে যায় লো প্রেসার, লো প্রেসার, লো লো। সো ফ্রম দ্যাট হাই প্রেসার টু লো প্রেসার উইন্ড মুভমেন্ট হয়। তাহলে লানিনার সময় হাই প্রেসার থেকে লো প্রেসার, আবার এল নিনোর সময় হাই প্রেসার থেকে লো প্রেসার। এই যে সিজনাল উইন্ড মুভমেন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ এনসো, এল নিনো সাদার্ন অসিলেশন। Why southern? Because it happens in the southern Pacific. দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই ধরনের বায়ুচাপের পরিবর্তন হয় জন্য আমরা এটাকে বলি এল নিনো সাদার্ন অসিলেশন বা এল নিনো দক্ষিণী দোলন যাকে আমরা বলি। সাদার্ন অসিলেশন ইন্ডেক্স, সাদার্ন অসিলেশন মেকানিজম। SOI measures pressure difference, Tahiti and Darwin. Positive, negative phases indicate Walker circulation changes that teleconnect to Indian monsoon. দিস ইজ যখন এই যে কি হয়, এখানে লো প্রেসার বা লানিনা থাকবে, তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে রেইনফলের যে কোয়ান্টিটি বা রেইনফলের যে অ্যামাউন্ট সেটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। ওয়েন দেয়ার ইজ লো প্রেসার, এখানেও লো প্রেসার, তো ইন্ডিয়াতে মনসুন উইন্ডের বা মনসুন রেইনফলের প্রবাবিলিটি বা ইন্টেন্সিটি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট অফ এল নিনো সাদার্ন অসিলেশন। এখান থেকে আমরা কি কি জানলাম? What are the major takeaways? Modern consensus: monsoon arises from a combination of dynamic upper air, thermodynamic, land heating and geographic orographic factors. ঠিক আছে, তার মানে কি, এই যে এই পার্টটার থেকে আমরা যেটা জানছি যে কি করে প্রত্যেক পার্টে বা প্রত্যেক সেগমেন্টে কিন্তু মনসুন উইন্ডের এফেক্ট আছে বা মনসুন উইন্ড এফেক্টেড হচ্ছে। আপার এয়ার when you consider upper air movement, when you consider the orographic factor, when you consider the thermodynamics like the heating of the Tibetan plateau, all are important for monsoon rainfall. সবগুলো কিন্তু মনসুন রেইনফলের জন্য ইম্পর্টেন্ট। নাও এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের ভ্যারিয়েবিলিটি, মানে মনসুন ভ্যারিয়েবিলিটির জন্য ইম্পর্টেন্ট। মনসুনের রেইনফলের যে আপস এন্ড ডাউনস বা মনসুন রেইনফলের যে চেঞ্জেস আছে তার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাডেন-জুলিয়ান অসিলেশন। কি? ম্যাডেন-জুলিয়ান অসিলেশন। ম্যাডেন-জুলিয়ান অসিলেশন is an east moving pulse of enhanced suppressed tropical convection with 30 to 90 day periodically. তার মানে কি, এটা ভারত, এখানে আমাদের মায়ানমার, ইন্দোনেশিয়া অ্যান্ড অল, এখান থেকে আমাদের থাইল্যান্ড এখানে আছে, এখানে আমাদের অস্ট্রেলিয়া, এখান থেকে আসে আমাদের আরাবিয়ান কান্ট্রিজ, এখানে সাউথ আফ্রিকা, এখানে। তো ম্যাডেন-জুলিয়ান অসিলেশন কি হয়, একটা লো প্রেসার সেন্টার যেটা ওয়েস্ট থেকে এভাবে ট্রাভেল করে, ওয়েস্ট থেকে ইস্ট মুভিং পালস। ওকে, দিস ইজ আ ইস্ট মুভিং পালস। It modulates active or break monsoon spells over India. Strong MGO phases can trigger active monsoon burst or long breaks. Okay, তাহলে এটা যখন ইস্টার্ন সাইডে আসবে, এটা যখন এদিকে চলে যাবে, তখন কিন্তু আমাদের ইন্ডিয়ার উপরে যে মনসুন রেইনফলের যে ইন্টেন্সিটি
বা মনসুনের মধ্যে যে ব্রেক, হঠাৎ করে 4-5 দিনের একটা ড্রাই পিরিয়ড, আবার হঠাৎ করে রেইনফল হলো, বা তারপরে খুব বেশি বৃষ্টিপাত হলো কয়েকদিনের জন্য। তো এই যে ভ্যারিয়েবিলিটি, সিজনাল রেইনফলের এরকম একটা ভ্যারিয়েবিলিটি, সেটা কিন্তু আমরা ম্যাডেন-জুলিয়ান অসিলেশনের জন্য দেখতে পাবো। অন দি আদার হ্যান্ড, উই হ্যাভ ইন্ডিয়ান ওশান ইনফ্লুয়েন্সেস। ইন্ডিয়ান ওশান ইনফ্লুয়েন্সেস, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান ওশান ডায়াপোল, আইওডি। এটাও একটা আমাদের লোকাল ফেনোমেনা। এখানে আমার আফ্রিকা আছে, এখানে আমার ইন্ডিয়া। দিস ইজ আফ্রিকা, দিস ইজ ইন্ডিয়া। Indian Ocean Dipole, this is say the equator. Indian Ocean Dipole is a low pressure center over Indian Ocean, more or less like here, low pressure center. So it's somehow, sometime it is here, sometime it is here. যখন এটা আফ্রিকার উপরে আছে তখন আফ্রিকাতে রেইনফলের ইন্টেন্সিটি হাই, যখন এটা ইস্টার্ন প্যাসিফিকের উপরে আছে তখন কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ান ওশানের উপরে আছে তখন কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ান ওশানের উপরে রেইনফলের ইন্টেন্সিটি হাই হবে। সো যখন ইস্টার্ন ইন্ডিয়ান ওশানের উপরে আমরা বেশি মানে লো প্রেশার দেখতে পাবো, তখন কিন্তু ইন্ডিয়ার উপরে অ্যাট দি সেম টাইম রেইনফলের ইন্টেন্সিটি বেড়ে যাবে। তাহলে আমরা পজিটিভ আইওডি, ওয়ার্মার ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান, কুলার ইস্টার্ন, দেন ইনক্রিজ রেইনফল ওভার ইন্ডিয়া। যখন ইন্ডিয়ান ওশান ডায়াপোল কি হবে, পজিটিভ থাকবে, ঠিক আছে, তখন ইন্ডিয়ান কন্টিনেন্টের উপরে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে রেইনফলের অ্যামাউন্ট ইনক্রিজ হবে, ঠিক আছে। when it is negative, okay, when it is negative, that means ইস্টার্ন ইন্ডিয়ার উপরে যখন ইস্টার্ন ইন্ডিয়ান ওশানের উপরে যখন থাকবে তখন কিন্তু ইন্ডিয়ার উপরে আমাদের রেইনফলের ইন্টেন্সিটি কিন্তু কমে যাবে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কেন আমরা এই ভ্যারিয়েবিলিটি প্যাটার্নটাকে আমরা অ্যানালাইসিস করব বা ভ্যারিয়েবিলিটি প্যাটার্নটাকে আমরা পড়ব। ওকে, সো দিস অল আর সাম মাইনর ভ্যারিয়েবিলিটি কজেস। Now, some minor facts like monsoon onset mechanism, operational cues, surface and upper air temperature pattern, northward shift of low level westerly, that means the westerly jet stream, low level westerly one, westerly jet stream. Establishment of monsoon trough, low pressure over northwest India, that means the ITCZ influence. Collapse or displacement of subtropical jet west northward is a key indicator, that means the western jet stream এর কথা এখানে বলেছে। Then predictability and forecasting. Seasonal forecasting uses ocean indices like ENSO, IOD, okay, El Nino Southern Oscillation and Indian Ocean Dipole. তো এইগুলো কিন্তু আমি যদি আগের গুলো দেখি, এটা কিন্তু মনসুনের অনসেট, এটা অনসেটের সঙ্গে রিলেটেড, মানে মনসুন উইন্ড কখন আসছে বা কি করে তৈরি হচ্ছে তার সঙ্গে রিলেটেড। অন দি আদার হ্যান্ড, যখন আমি প্রেডিক্টেবিলিটি বা ভ্যারিয়েবিলিটি পড়বো, বা যখন মনসুন উইন্ডের কোন বছর রেইনফল বেশি হচ্ছে বা কম হচ্ছে সেটা পড়ার জন্য কিন্তু আমাকে এই যে ফ্যাক্টরগুলো, আদার ফ্যাক্টর, যে ভ্যারিয়েবিলিটি ফ্যাক্টর, সেগুলোকে আমার জানতে হবে। ডাইনামিক্যালি মডেলস আপলোড GCMs have improved but struggle with regional etc. Climate change impacts short summary. Warming increases atmospheric moisture, okay, potential for heavier extreme rainfall events, and observations suggest more intense extreme precipitation and more frequent breaks in summer season. So এগুলোর জন্যই কিন্তু আমরা মেইনলি যে কেন আমাদের ওয়ার্মিং কেন হচ্ছে বা এই যে আমাদের রেইনফল প্যাটার্নের যে ভ্যারিয়েবিলিটি সেটা কেন আসছে, সেটার জন্যই কিন্তু আমরা মনসুনের যে ভ্যারিয়েবিলিটির কজেস, যে ওশেন অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জেস লাইক এনসো বা ইন্ডিয়ান ওশেন ডায়াপোল, এগুলোকে আমাদের স্টাডি করতে হবে। শিফট ইন মনসুন অনসাইট উইথড্রল অ্যান্ড ভ্যারিয়েবিলিটি আর পসিবল বাট স্পেশালি হেট্রোজেনিয়াস। তার মানে কিন্তু এখান থেকে যে কেন মনসুন উইন্ডের শিফট হয়, কখনো সাউথ ওয়েস্ট মনসুন, কখনো নর্থ ইস্ট মনসুন, আবার এই যে ভ্যারিয়েবিলিটি মানে রেইনফল কখনো হাই কখনো কম, কখনো আবার হাই কখনো কম, বা কখনো প্রলং লো সিজন, এই ভ্যারিয়েবিলিটি কেন আসছে সেটাও কিন্তু আমরা এখান থেকে স্টাডি করতে পারি, দ্য কজেস অফ ভ্যারিয়েবিলিটি। ওকে, নাও we are in the last phase of our class, যে আমরা
একটু কোশ্চেন অ্যান্সার গুলোকে অ্যানালাইসিস করবো যে প্রিলিমস প্লাস মেইনসে লাস্ট কয়েক বছর আমাদের কি কি ধরনের কোশ্চেন এসছে। আমরা কি কি পড়লাম আজকে? পড়লাম সাউথ ওয়েস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন, অনসেট অফ মনসুন, উইথড্রল অফ মনসুন, এই চারটে জিনিস। তারপরে কি কারণে মনসুন উইন্ড তৈরি হচ্ছে, এই কয়েকটা ফ্যাক্টর কিন্তু আমরা পড়লাম। এখান থেকে আমরা জানবো যে কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করে আমরা বোঝার চেষ্টা করবো যে হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার প্রিলিমস অ্যান্ড মেইনস এর। এই জিনিসটা আমরা আজকে অ্যানালাইসিস করব। 2013তে যে কোশ্চেনটা এসছে, দ্য প্রিন্সিপাল কন্ট্রোলিং ফ্যাক্টর অফ দ্য ইন্ডিয়ান মনসুন ইজ দ্য jet stream, temperature, presence of Himalayan mountain or lower air circulation। কোনটা? যদি আমরা জেট স্ট্রিম বলি তাহলে জেট স্ট্রিম কি কারণে ইম্পর্টেন্ট? জেট স্ট্রিম ইম্পর্টেন্ট আমাদের অনসেট অফ মনসুনের জন্য। যে যখন ওয়েস্টার্লি জেট স্ট্রিম থাকে তখন মনসুন ফ্লো এক ধরনের, যখন ইস্টার্লি জেট স্ট্রিম থাকে তখন মনসুন ফ্লো এক ধরনের। টেম্পারেচার কেন ইম্পর্টেন্ট? বিকজ টেম্পারেচার হেল্পস টু ক্রিয়েট লো প্রেশার অ্যান্ড হাই প্রেশার। যখন লো প্রেশার থাকে তখন হাই টু লো উইন্ড মুভমেন্ট হয়। যখন এখানে হাই থাকে বা টেম্পারেচার যখন নর্দার্ন ইন্ডিয়াতে হাই, সাদার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ওশনে লো, তখন হাই টু লো উইন্ড মুভমেন্ট হয়। সো when there is low pressure over land, high pressure over sea, then southwest monsoon, and on the other hand we have high to low northeast monsoon। তাহলে টেম্পারেচার। নেক্সট, প্রেজেন্স অফ হিমালয়ান মাউন্টেন্স। হিমালয়ান মাউন্টেন্স কি হয়? যে নর্থার্ন ইন্ডিয়ার উপরে যে মনসুন উইন্ড আছে তার জন্য রেইনফলটা বেশি হয়। লোয়ার এয়ার সার্কুলেশন, যেটা আমাদের মনসুন উইন্ডের কথা বলছে। এবার আমি যদি অ্যানালাইসিস করি, নাও জেট স্ট্রিম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভ্যারিয়েবিলিটি অফ মনসুন বা অনসেট অফ মনসুনের সঙ্গে আমি কোরিলেট করতে পারি, ঠিক আছে? প্রেজেন্স অফ দি হিমালয়ান মাউন্টেন্স is responsible for the rainfall over northern India only, because southern India তে হিমালয়ান মাউন্টেন নেই। তাহলে সাউদার্ন ইন্ডিয়াতে রেইনফল কেন হয়? কারণ সাউদার্ন ইন্ডিয়াতে তো হিমালয়ান মাউন্টেন নেই, সেখানে রেইনফল হয় মেইনলি ওয়েস্টার্ন ঘাটস এর জন্য। সো অল ওভার ইন্ডিয়াতে হিমালয়ান মাউন্টেনের যদি আমি কন্ট্রোল দেখি মনসুনের উপরে, তাহলে কিন্তু ইট ইজ ভেরি মাচ লেস। লোয়ার এয়ার সার্কুলেশন, নাও অবভিয়াসলি মনসুন ইজ আ লোয়ার এয়ার সার্কুলেশন, বাট what is the major cause of that lower air circulation? The high pressure and low pressure। বিকজ আমরা যেটা প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেছি, তুমি এডমান্ড হ্যালির কনসেপ্টটা বলো বা তোমায় হচ্ছে টিবেটান প্ল্যাটোর কনসেপ্ট বলো, সবখানেই কিন্তু টেম্পারেচারের জন্য ইন্টেন্স লো প্রেশার জোন ক্রিয়েট হয়েছে। তো হাই প্রেশার থেকে লো প্রেশার উইন্ড মুভমেন্ট হয়েছে। সো দ্য প্রিন্সিপাল কন্ট্রোলিং factor for the wind movement is primarily the temperature। because of that temperature কিন্তু এই wind movement হচ্ছে। okay, so this is the basic cause। next, copious rainfall in the northern coast of Tamil Nadu in October November are due to এটা হচ্ছে WBCS prelims 2014 এ। কখন কোপিয়াস রেইনফলটা হয়েছে নর্দার্ন কোস্ট অফ তামিলনাড়ু? অক্টোবর নভেম্বরে। এটা কিন্তু আমরা শুরুতে বলেছি যখন আমরা ডিসকাস করছিলাম না যে কটা ব্রাঞ্চ আছে মনসুনের। একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, একটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। তো বে অফ বেঙ্গল ব্রাঞ্চ তো ইস্টার্ন কোস্টের সঙ্গে প্যারালাল। তো প্যারালাল হওয়ার জন্য ইস্টার্ন কোস্টে তো তোমার বে অফ বেঙ্গল ব্রাঞ্চ দিয়ে রেইনফল বেশি হয় না। কিসের জন্য হয়? বিকজ অফ দি নর্থ ইস্ট মনসুন। Because northeast monsoon in that region collects heavy amount of water vapor। তার জন্যই কিন্তু অক্টোবর নভেম্বর মাসে তামিলনাড়ু কোস্টে রেইনফল বেশি হয়। তার মানে এই যে চেন্নাই, প্রত্যেক বছর আমাদের এখানে আমাদের নর্থ বেঙ্গল বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা নর্দার্ন ইন্ডিয়া বা বিহার বা হচ্ছে তোমার এই ওড়িশা, এই সময় ফ্লাডটা কখন হয়? সাউথ ওয়েস্ট মনসুন সিজনের সময়। কিন্তু আমরা যদি তামিলনাড়ু বা চেন্নাইতে দেখি তাহলে কিন্তু ফ্লাডের যে ফ্রিকোয়েন্সি সেটা অলওয়েজ হাই হচ্ছে ইন অক্টোবর এন্ড নভেম্বর। বাকি সময় কিন্তু ফ্লাড হয় না ওখানে। সো এটার অ্যান্সারটা কোনটা হবে? দ্য রিট্রিটিং মনসুন। মানে যখন নর্থ ইস্ট মনসুনটা থাকে বা নর্থ ইস্ট মনসুন ইজ হাইয়েস্ট, তখন কিন্তু আমরা মেইনলি তামিলনাড়ু কোস্টের রেইনফলটা দেখতে পাই।
নেক্সট যেটা এসছে, এল নিনো রেফার্স টু WBCS প্রিলিমস 2014। নাও এটা কিন্তু somehow related to the climatology also, বাট এল নিনো তো আমরা মনসুনের সঙ্গেও দেখতে পারি বা মনসুনের পার্সপেক্টিভ থেকেও আমরা অ্যানালাইসিস করতে পারি। কারণ তুমি যখন এই মনসুন পড়বে তখন কিন্তু তোমার এল নিনো কনসেপ্ট ইজ ইনএভিটেবল, এল নিনো কনসেপ্ট আসবেই। ওকে, সো এল নিনো রেফার্স টু WBCS প্রিলিমস 2014 এসছে। এটা কি অ্যাটমসফেরিক না এনভায়রনমেন্টাল ফেনোমেনা না ওশেনিক না ক্লাইমেটিক? এবার যদি দেখো তো এল নিনো কি, এল নিনো হচ্ছে যেটা আমাদের সাউথ আমেরিকান কোস্ট আছে, এটা সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার যে এই যে কোস্টটা পেরু অ্যান্ড ইকুয়েটর, এখানে একটা ওয়ার্ম কারেন্ট, এই পেরু অ্যান্ড ইকুয়েটরের এখানে একটা ওয়ার্ম কারেন্ট সৃষ্টি হয়, তার জন্যই কিন্তু এখানে লো প্রেশারটা ক্রিয়েট হয়। এই লো প্রেশারের জন্য তোমার হচ্ছে অ্যাটমসফিয়ারে লো প্রেশার ক্রিয়েট হয়, অ্যান্ড সেটার এফেক্ট কোথায় হচ্ছে, একটা লং টার্ম ক্লাইমেটে সেটার এফেক্ট হচ্ছে। অ্যান্ড এনভায়রনমেন্টাল ফেনোমেনা কেন, বিকজ এখানে হচ্ছে যে প্লান্টস গুলো থাকে বা যে লোকাল বায়োডাইভার্সিটি থাকে সেটাও কিন্তু এল নিনো রেইনফলের দ্বারা এফেক্টেড হয়। সো প্রাইমারিলি এল নিনো ইজ অ্যান হোয়াট টাইপ অফ ফেনোমেনা, ওশেনিক ফেনোমেনা which causes atmospheric phenomena also, that is the low pressure center বা একটা নিম্নচাপ অঞ্চল, তার সাথে সাথে একটা ক্লাইমেটিক ফেনোমেনা। কেন, বিকজ ওয়ার্ল্ড ক্লাইমেট কে ওটা এফেক্ট করছে, সরি, সেটা ওয়ার্ল্ড ক্লাইমেট কে এফেক্ট করছে। এন্ড লাস্ট ইজ আ এনভায়রনমেন্টাল ফেনোমেনা। সো প্রাইমারিলি ইট ইজ আ ওশেনিক ফেনোমেনা। নেক্সট, the summer monsoon normally arrives in southern Bengal during, that is তোমাকে ডেটটা জানতে চাইছে ডিউরিং, এটা WBCS কবে এসছে 2017-তে, যে সামার মনসুন বা সাউথ ওয়েস্ট মনসুন যেটা আছে সেটা সাদার্ন বেঙ্গলে কবে অ্যারাইভ করছে। এবার আমি ওই ডায়াগ্রামটায় চলে যাই, অ্যারাইভাল অফ মনসুনের ডায়াগ্রামটায়। দিস ইজ দ্য ডায়াগ্রাম। কবে আসছে সাউথ বেঙ্গলের উপরে, বিকজ নর্থ বেঙ্গলে তো আসছে 5th জুন, সাউথ বেঙ্গলে কবে আসছে 10th জুন। ওকে, 10th জুন। নাও যদি অনসেট হয় তাহলেও তোমার একটু 10th জুনের একটু আগে আসবে, যদি লেট অনসেট হয় তাহলে 10 জুনের 2-1 দিন পরে আসবে। তো প্রাইমারিলি এটা ডেট কবে হচ্ছে 10th জুন। আমি এবার অ্যান্সারটা দেখি কি কি আমার অপশনস আছে। There is the first 1 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20। তাহলে এখানে যেটা আমার প্রবাবল অ্যান্সার, দিস ইজ দ্য 5 to 10th জুন। বিকজ যদি ফার্স্ট অনসেট হয় মানে খুব তাড়াতাড়ি অনসেট হয় তাহলে 5 জুনের আশেপাশে চলে আসবে। ওকে, তাহলেও 10th জুনের মধ্যে ওটা ইন্ডিয়ান বা সাউথ বেঙ্গলে এন্টার করে যাবে। আবার যদি একটু লেট অনসেট হয় তাহলে কিন্তু 10 তারিখের কাছাকাছি ওটা সাউথ বেঙ্গলে চলে আসবে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি 5 to 10। Next, the northward shift of the ITC over India leads to the onset of the northward shift of the ITC, intertropical convergence zone। যখন নর্থওয়ার্ড শিফট হয়ে যাবে সেটা WBCS কবে এসেছে 2020-তে। আমরা যেটা পড়লাম, ওকে আমি ডায়াগ্রামটা বেরি করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। দ্যাট ইজ ITCZ, দ্যাট ইজ ITCZ, এটা হচ্ছে আমার ITCZ। এটা যখন নর্দার্ন ইন্ডিয়ার উপরে আছে তখন এটা কোন মনসুন ক্রিয়েট করছে, southwest monsoon, because ITCZ when it is in northern India it will create the southwest monsoon. Okay, when it is in the Indian Ocean then it will create the northeast monsoon. So the right answer will be southwest monsoon. Okay, সো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছরই প্রায় প্রিলিমস আর মেইনস এর থেকে তোমরা পাবে, যেটা আমরা প্রত্যেক ইয়ারের কিন্তু অ্যানালাইসিস করে দেখে নিলাম। বিকজ এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ তুমি কিন্তু ট্রেন্ডটা বুঝতে পারবে, তুমি কিন্তু ওভারঅল ট্রেন্ডটা বুঝতে পারছো যে প্রত্যেক বছর আসছে কি আসছে না। মেইনসে এই টপিক ইন্ডিয়ান মনসুন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেক বছরই কিন্তু মেইনসে তুমি একটা না একটা কোশ্চেন এখান থেকে পাবেই, অবশ্যই পাবে। এবার আমরা করবো যে কি কি ধরনের কোশ্চেন্স হতে পারে, আমরা কি কি ধরনের কোশ্চেন্স প্রিপেয়ার করব, প্রেডিক্টেড কি কি ধরনের কোশ্চেন আমাদের পড়া উচিত বোথ ফর প্রিলিমস অ্যান্ড মেইনস। এই কোশ্চেন অ্যান্সার গুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস করা উচিত, প্রেডিক্টেড কোশ্চেন্স।
which Indian state receives the earliest rainfall from the southwest monsoon? It is very much important question, কারণ আমি শুরুতেই কিন্তু বলেছিলাম অনসেট অফ দ্য মনসুনটাকে অ্যানালাইসিস করার কথা, যে অনসেট কোথা দিয়ে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে। কোন স্টেট সবার ফার্স্ট আর্লিয়েস্ট রেইনফল রিসিভ করছে? কোন স্টেট? কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, গোয়া। এবার আমরা সেই ডায়াগ্রামটার মধ্যে চলে যাচ্ছি। তো ফার্স্ট কোন স্টেট দিয়ে এন্ট্রি হচ্ছে? আন্দামান। দেন কোন স্টেটে এন্ট্রি হচ্ছে? কেরালা। ওকে, বিকজ রেইনফলের ইন্টেন্সিটি এখানে খুবই কম কিন্তু, বাট সাউথ ওয়েস্ট মনসুন যখন ফার্স্ট এন্ট্রি করে তখন কেরালা দিয়ে এন্ট্রি করে। ওকে, সো তুমি যখন দেখবে তখন কিন্তু ফার্স্ট স্টেট উইল বি দ্য কেরালা। এজন্য প্রত্যেক বছর এটা কিন্তু প্রেডিক্ট করা হয় যে কেরালায় বর্ষা কবে প্রবেশ করবে। সো দ্যাটস রাইট অ্যান্সার উইল বি কেরালা। ওকে, দেন দ্য উইন্টার রেইনফল অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ইজ মেইনলি কজড বাই উইন্টার রেইনফল। উইন্টারের সময় ইন্ডিয়ার উপরে কোন জেট স্ট্রিম থাকে? আমরা যে অ্যানালাইসিস করেছিলাম বা যখন আমরা পড়েছিলাম ডায়াগ্রামটা, এখানে বলছিলাম না উইন্টারের সময় এদিক দিয়ে একটা জেট স্ট্রিম থাকে, ওকে, যেটা সামারের টাইমে আবার রিভার্সাল হয়ে যায়, এদিক থেকে হয়ে যায়। তাহলে পরে যখন আমরা উইন্টারের সময় রেইনফল দেখবো, সেটা কি এখান থেকে একটা টেম্পারেট সাইক্লোন নিয়ে আসবে, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কেন? বিকজ ইট ইজ কামিং ফ্রম ওয়েস্টার্ন ডিরেকশন, because this is east, this is the west. Now from the western side that disturbance, মানে ওয়েস্টার্ন পশ্চিম দিক থেকে যেহেতু এই ঝঞ্ঝাটা বা এই বৃষ্টিপাতটা আসে, তাই এটাকে আমরা কি বলি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলি। তাহলে পরে যে অ্যান্সারটা আমরা দেখলাম, the winter rainfall in northwest India is mainly caused by what? Western disturbance. Okay, winter rainfall in northwest India is mainly caused for western disturbance. Obviously southwest monsoon to hobe na. Then Loo winds hobe na. Loo is a warm wind. Jet stream convergence hobe na. So the right answer will be western disturbance. So এরকম ভাবে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে নিই বা কনসেপ্ট ওয়াইজ যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমার অ্যান্সার ডান। নেক্সট, the high rainfall on the Western Ghat is due to what type of rainfall? What type of rainfall? This is the southern India. এখান দিয়ে আছে আমার Western Ghats, right? So monsoon wind যখন ফার্স্ট এসে এখানে হিট করে, তখন ওটা কি? ওটা Western Ghats দিয়ে অবস্ট্রাক্ট হয়। আমি এরকম ধরছি, this is the Arabian Sea, this is the west coast, this is the Western Ghats. তিনটে পার্ট, Arabian Sea, west coast, Western Ghats. Okay, now monsoon winds is coming. এই মনসুন উইন্ডটা আসছে, এসে নিয়ে এখানে হিট করলো, হিট করে এটা আপার অ্যাটমসফিয়ারে চলে গেল। সো ইট উইল ক্রিয়েট দ্য রেইনফল ওভার দ্য ওয়েস্টার্ন ঘাটস। তাহলে কি হবে? এটা কিন্তু ওয়েস্টার্ন ঘাটসের উপরে ম্যাক্সিমাম বৃষ্টিপাত করবে, ম্যাক্সিমাম এখানে বৃষ্টিপাত হবে, যেটা আমাদের অনুবাদ ঢাল, সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। ওকে, তাহলে কি হচ্ছে? এই বৃষ্টিপাতের যে টোটাল মেকানিজমটা, এটাকে আমরা কি বলে জানি? এটা জানি হচ্ছে আমরা ওরোগ্রাফিক। ওরোগ্রাফিক, এখানে যে এই যে ওরোগ্রাফ কথাটা আছে না, দ্যাট সিম্পল ওরোগ্রাফ মিনস দ্য ল্যান্ডফর্ম। কারণ কি? এই যে ভূমিভাগ যে আছে, বা এই যে আমাদের যে এই যে আমাদের যে ল্যান্ডমাসটা আছে, তার জন্যই কিন্তু রেইনফলটা হচ্ছে। ওকে, সো দ্যাট ইজ নোন অ্যাজ ওরোগ্রাফিক রেইনফল। বাংলায় আমরা বলি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, বিকজ ইংলিশ টার্মটা জানতে আমাদের হবেই। তো বাংলা আমরা বলি ওরোগ্রাফিক, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ইংলিশে আমরা বলি ওরোগ্রাফিক রেইনফল। ওকে, ও আচ্ছা, সরি। সো দ্য রাইট অ্যান্সার উইল বি orographic rainfall. Now other type এর যে কনভেকশনাল রেইনফল, এটা কোন রিজিয়ন হয়? এটা হয় হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রি বা তোমার নিরক্ষীয় অঞ্চলে। সাইক্লোনিক রেইনফল, এটা হয় হচ্ছে সাইক্লোনের সময় বা মিড ল্যাটিটিউড এরিয়াস। ফ্রন্টাল রেইনফল, ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ সাইক্লোনিক রেইনফল।
only the orographic rainfall is due to this cause, Arabian Sea, West Coast and Western Ghats. So the right answer will be orographic. Next, it is a explanatory question where you have to analyze the factor. Okay, consider the following statements. Okay, statement based question. The onset is influenced by differential heating about the monsoon onset over India. এটা মনসুনের অনসেটের উপরে, যে কখন আসছে সেটার উপরে রিলেটেড। The onset is influenced by differential heating between land and sea. The El Nino phenomenon normally delays the onset of monsoon. The monsoon arrives earlier in the Bay of Bengal branch compared to the Arabian Sea branch. কোনটা ঠিক? Obviously differential heating of land and sea, because land এর উপরে low pressure থাকে, sea এর উপরে high pressure থাকে. So this is the differential heating, তার জন্য high pressure to low pressure wind movement হয়. That is the differential concept of differential heating. So the first one is the right. The onset is influenced by differential heating between land and sea. Next, the El Nino phenomenon normally delays the onset of monsoon. El Nino phenomenon কি onset of monsoon কে delay করে? Because maximum monsoon wind যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেখানে হাই প্রেশার আছে or সাউথ আমেরিকান কোস্টে যে লো প্রেশার আছে এদিক থেকে যদি এদিকে যায়, তাহলে কি এদিকে যে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে তো উইন্ড মুভমেন্ট হবে না। সো যে মনসুন উইন্ডটা আছে সেটাকে ইট উইল বি মোর অর লেস উইক, এটা কিন্তু উইক হয়ে যাবে আগের থেকে। তার মানে এই যে ফ্যাক্টরটা, দ্য এল নিনো ফেনোমেনন নরমালি ডিলেজ দ্য অনসেট অফ মনসুন, ইট ইজ অলসো রাইট। The monsoon arrives earlier in the Bay of Bengal branch compared to the Arabian Sea branch. একটু ডায়াগ্রামটা দেখে নিই। এখানে ডেট কত লেখা আছে 22 মে, এখানে ডেট কত লেখা আছে 1 জুন। তার মানে কেরালাতে যে রেইনফল স্টার্ট হয় সেটা কিন্তু 1 জুনের থেকে হয়, কিন্তু বে অফ বেঙ্গলে যখন এই আন্দামানের উপর রেইনফল স্টার্ট হয় সেটা হয় হচ্ছে 22 মে থেকে। তাহলে কোনটা আগে, 22 মে না 1 জুন? অবভিয়াসলি 22 মে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি দিস ইজ অলসো রাইট, বিকজ বে অফ বেঙ্গল ব্রাঞ্চে মনসুন তাড়াতাড়ি আসে। আমার আন্দামান সি যেটা আছে সেটাই ইম্পর্টেন্ট, বা সেটাই আমার প্রবাবল কজ বা প্রবাবল ইন্ডিকেশন। সো হুইচ অফ দ্য অ্যাভাব আর কারেক্ট? 1 and 2, 2 or 3, 1 and 3 আর 1 to 3? কোন কম্বিনেশনটা এখান থেকে? অবভিয়াসলি তিনটি, 1, 2 and 3. Next, consider the following statements about the intertropical convergence zone. Intertropical convergence zone নিয়ে যে কোন টপিক, এখান থেকে কোনটা কারেক্ট? ITCZ shifts northward over India during summer. ITCZ কি নর্থওয়ার্ড শিফট হয়? ডায়াগ্রামটা দেখি একবার। শিফট হয় নর্থওয়ার্ড ITCZ? অবভিয়াসলি শিফট হয়, তার জন্যই কিন্তু আমরা এই যে সাউথ ওয়েস্ট মনসুনটা দেখতে পাই এখান থেকে, রাইট? সো ইট শিফটস টুয়ার্ডস নর্থওয়ার্ড, এটা নর্থওয়ার্ড শিফট হয়ে যায়। This is the factor. তাহলে first factor আছে ITCZ shifts northward over the India during summer. It is true. The shift of ITCZ triggers the onset of the southwest monsoon. সত্যি কি তাই? দেখো তো, যদি এটা নর্থওয়ার্ড শিফট করে যায় তার মানে কি এটাও নর্থওয়ার্ড, এখান থেকে সাউথ ওয়েস্ট মনসুনের যে অনসেট বা সাউথ ওয়েস্ট মনসুন যে স্টার্ট হলো, অবভিয়াসলি তাই, বিকজ এটা নর্থওয়ার্ড শিফট হওয়ার জন্য কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন ক্রিয়েট হচ্ছে, right? So this is also right. Last point যেটা আছে, ITCZ is associated with high pressure zone. তাই ITCZ কি হাই প্রেশার জোন? Not at all. ITCZ is a low pressure zone. কারণ কি, এখানে তো নিরক্ষীয় নিম্নচাপ বলায়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেখানে কি হয় নর্থ ইস্ট আর সাউথ ইস্ট ট্রেড উইন্ড মিট হয়। সো ইট ইজ নট আ হাই প্রেশার জোন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি 1 and 2. দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। সো আমরা যদি কনটেক্সট ওয়াইজ অ্যানালাইসিস করি বা আমরা যদি টপিক ওয়াইজ অ্যানালাইসিস করি, দেন তোমরা কিন্তু প্রত্যেক পার্টিকুলার ইন্ডিয়ান মনসুনের সঙ্গে রিলেটেড যে কোনো টপিক আসুক না কেন,
সেটা তোমরা অ্যান্সার করতে পারবে, এবং নতুন যে কোশ্চেনগুলো কি কি ধরনের কোশ্চেন আমাদের প্রিপেয়ার করতে হবে সেই সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাব। সুতরাং ইন্ডিয়ান মনসুন যখন আমরা স্টাডি করছি, ইন্ডিয়ান মনসুন সম্পর্কে জানা, কি করে আমাদের হচ্ছে মেইন মেকানিজমটা, হোয়াট আর দ্য থিওরিজ, কি থিওরি অ্যাসোসিয়েটেড, কি কি ফ্যাক্টর রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে বা ভালো করে জানতে হবে। আদারওয়াইজ যে কনসেপচুয়াল কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া বা প্রবাবল অ্যান্সারগুলোকে অ্যানালাইসিস করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ। আমরা যদি এরকম ভাবে প্রিপেয়ার করি, আমরা যদি এরকম ভাবে অ্যাপ্রোচ নিয়ে চলি যে কি করে আমরা অ্যানালাইসিস করব কোশ্চেন, কি করে আমরা প্রিপেয়ার করব, প্রিলিমসের জন্যই হোক বা মেইনসের জন্যই হোক, ইট উইল বি মাচ মোর ইজিয়ার। আর বিকজ আমাদের হাতে খুব কম সময় আছে, আজকে নভেম্বর, সামনের মার্চ মাস টেন্টেটিভ ডেট WBCS এর প্রিলিমসের জন্য। সো আমার মনে হয় যে এখন থেকে আমরা যদি সিস্টেম্যাটিক্যালি পড়াশোনা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই পরীক্ষাটাকে খুব ভালোভাবে এবং কনফিডেন্সের সঙ্গে আমরা করতে পারবো। তোমরা যদি তোমাদের কোনো ইনফরমেশন দরকার হয়, তোমরা যদি যোগাযোগ করতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা যে কোনো কোয়ারিজের জন্য যোগাযোগ করতে পারো। তোমরা এটা এই সম্পর্কে যে আমরা কি কি করে ভাবে কোর্সগুলো হচ্ছে, কি কি ভাবে পড়ানো হচ্ছে, বা কোন কোন টপিক আমরা কভার করব WBCS প্রিলিমস এন্ড মেইনস এর জন্য, বেসিক্যালি ফ্রম দি জিওগ্রাফি, ওকে, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে জানতে পারো। অ্যান্ড তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস বা তার মক টেস্টের ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু এখনই এই WBCS এর যে জন্যে যে প্রিপারেশন নেওয়া, সেটা কিন্তু শুরু করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর your attendance, for your appreciation with our class. You can contact for further information on that number. Okay, thank you.